এসএসসি 26, 27, 28 গতি অধ্যায়ের সকল গ্রাফ 30 মিনিটে একদম ক্রিস্টাল ক্লিয়ার করে দিব যে ভাই এই গ্রাফটা আসলে কি ধরনের বুঝায়, এটা কি সমতরণ বুঝায় নাকি হচ্ছে অসমতরণ বুঝায়, এটা কি ভাই সমবেগ বুঝায় নাকি অসমবেগ বুঝায়, এই ধরনের সবকিছু তোমাকে 30 মিনিটে একদম ক্রিস্টাল ক্লিয়ার করে দিব। সাথে আমরা বাছাইকৃত 10টা এমসিকিউ আর 2টা সিকিউ সলভ করব গ্রাফ রিলেটেড। এগুলা করলেই একটা ক্লাস করলে ভাই তোমার গ্রাফ রিলেটেড গতি চ্যাপ্টারে তুমি প্রত্যেকটা এমসিকিউ প্রত্যেকটা সিকিউ একদম 100তে 100। তো চলো, প্রথম জিনিসটা হচ্ছে এটা হচ্ছে তোমার এইভাবে পরীক্ষায় কিরকম করে দিবে। পরীক্ষায় সবসময় এই গ্রাফের গতির গ্রাফের ক্ষেত্রে এক্স অক্ষ বরাবর সবসময় তোমার সময় দিবে, আর ওয়াই অক্ষ বরাবর কোনো সময় সরণ বা অবস্থান দিবে, কোনো সময় বেগ দিবে, কোনো সময় হচ্ছে ত্বরণ দিতে পারে। ঠিক আছে, আচ্ছা তাহলে প্রথম একটা কথা হচ্ছে মাথায় রাখো, একটা গ্রাফের তো এইটুকু বেসিক তুমি জানো, এটা হচ্ছে এক্স অক্ষ। তার মানে আমি সময়কে এখানে কি দেওয়া আছে, এক্স অক্ষ বরাবর সময় দেওয়া আছে, এটা এক্স অক্ষ। আর গ্রাফের উপরে নিচে এটা হচ্ছে ওয়াই অক্ষ। এটা আমরা সবাই জানি যে বামে ডানে এক্স অক্ষ, উপরে নিচে হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে এই বরাবর ওয়াই অক্ষ, এই বরাবর আর এই বরাবর হচ্ছে এক্স অক্ষ। আচ্ছা, আমারে ফার্স্টে বলো, একদম চোখের দেখায় দেখে বলো তো এই গ্রাফটা আসলে কি ধরনের গ্রাফ। এটা একটা সরল রেখা না? সরল রেখা যেটা একদম মূল বিন্দু দিয়ে গেছে, এবং আমরা এটাও জানি যে এক্স অক্ষ ওয়াই অক্ষ যেই বিন্দুতে ছেদ করে সেই বিন্দুকে বলা হচ্ছে মূল বিন্দু ও। তো আমরা মূল বিন্দুকেও ধরে নিই। তাহলে দেখো এটা একটা সরল রেখা। দেখি তুমি খালি চোখেই বুঝতে পারতেছো এখানে গ্রাফটা অ্যাকচুয়ালি একটা সরল রেখা। তুমি একটু স্থানাঙ্ক জ্যামিতির কিছু বেসিক মনে করো। স্থানাঙ্ক জ্যামিতি অনুযায়ী বলো তো কোনো কিছু ঢাল, সরল রেখার ঢাল বের করার সূত্র কি? তুমি এটা সবচেয়ে জানো, যারা অন্য মানে সবাই জানো, হায়ার ম্যাথ তো সবারই আছে, তাই না? তাহলে স্থানাঙ্ক জ্যামিতির বেসিকটা মনে করো, যেখানে আমরা সরল রেখার ঢাল বের করি। মনে আছে তোমাদের স্থানাঙ্ক জ্যামিতিতে তোমরা একটা জিনিস শিখছিলা, ঢাল মানে হচ্ছে ট্যান থিটা। ঢাল মানে কি? ঢাল মানে হচ্ছে আসলে ট্যান থিটা, বুঝছো? আচ্ছা, তাহলে ঢাল মানে যদি ট্যান থিটা হয়, একটা কাজ করি, ধরো এইখান থেকে আমি একটা লম্ব আঁকি, এখান থেকে এক্স অক্ষের উপর একটা লম্ব আঁকি এই গ্রাফের এই পয়েন্ট থেকে। ঠিক আছে, লম্ব আঁকলাম। আঁকলে দেখো তো আমার একটা সুন্দর সমকোণী ত্রিভুজ হয়ে গেছে না? এই পার্টটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে, যার এই কোণটাকে আমি ধরলাম হচ্ছে থিটা। তাহলে এই কোণটাকে থিটা ধরলে বলো ঢাল মানে তো ট্যান থিটা। বলো ট্যান থিটা মানে কি? ছোটবেলায় পড়ছো টেরা লম্বা ভূত। টেরা লম্বা ভূত মানে লম্ব বাই ভূমি। তাহলে এই যে লম্ব, তাহলে টেরা লম্বা ভূত, তাহলে লম্ব ভূত মানে হচ্ছে ভূমি, তাহলে লম্ব বাই ভূমি। ঠিক আছে, আচ্ছা তাহলে লম্ব বাই ভূমি শিখে ফেলছো। এখন আমারে বলো তো এখানে লম্বটা কি? লম্বটা আসলে ওয়াই না, কারণ এই যে উপরে নিচে গেলে তো ওয়াই পাবা, তার মানে লম্বটা আসলে ওয়াই। এখানে ওয়াই বলতে আসলে কাকে বোঝাচ্ছে? সরণকে বোঝাচ্ছে। দেখো এই গ্রাফের এই বরাবর কিন্তু সরণ, তাহলে এখানে লম্বটাও এই বরাবর মানে ওয়াই বরাবর, মানে এটা আসলে সরণ। তার মানে এখানে লম্বটা অ্যাকচুয়ালি সরণ। তাহলে তুমি লেখো লম্বের জায়গায় লেখো হচ্ছে সরণ। আর ভূমি, ভূমি হচ্ছে এইটা। তাহলে ভূমি এক্স অক্ষ বরাবর, অর্থাৎ ভূমিটা এক্স। এক্স বলতে আসলে কি? সময়কে বুঝাচ্ছি। তার মানে এখানে ভূমি বলতে আসলে এক্স অক্ষ বরাবর আমরা সময়কে বুঝাচ্ছি, যেহেতু সময়কে এক্স অক্ষ বরাবর নিছি। তার মানে এই সরল রেখার যদি আমরা ঢাল নেই, তাহলে সেই ঢাল ট্যান থিটা ইজ ইকুয়াল টু আসবে আসলে সরণ বাই সময়। বলো সরণ বাই সময়, ফিজিক্সে তুমি পড়ছো সরণকে সময় দিয়ে ভাগ করলে কি পাওয়া যায় রে ভাই? বলো তো বেগ পাওয়া যায়, বেগ। তার মানে এই সরল রেখার ঢাল আসলে কি নির্দেশ করে বলতো? এই সরল রেখার ঢাল হচ্ছে আসলে বেগ নির্দেশ করে। তাহলে এখান থেকে সবচেয়ে ফেমাস এমসিকিউ, সরণ বা অবস্থান বনাম সময় লেখচিত্রের ঢাল কি নির্দেশ করে? বেগ নির্দেশ করে। ঠিক আছে, এবার আরেকটা জিনিস, এটাও তোমরা স্থানাঙ্ক জ্যামিতিতে পড়ছো হায়ার ম্যাথের, খেয়াল করে দেখো। এই যে আমরা বারবার বলতেছি এটা একটা সরল রেখা, বলতো সরল রেখার প্রত্যেকটা জায়গায় তার কিসের মান সমান বলতো? ঢাল সমান। এটা যদি একটা সরল রেখা হয়, হায়ার ম্যাথে পড়ছো যে সরল রেখার প্রত্যেকটা জায়গায় হচ্ছে তার কি সমান? ঢাল সমান। তাহলে যেহেতু এটাও একটা সরল রেখা, তার মানে তার প্রত্যেকটা জায়গায় হচ্ছে ঢাল সমান। আর এখানে ঢাল বলতে বেগকে বোঝাচ্ছে, দ্যাট মিন্স এটার প্রত্যেকটা জায়গায় হচ্ছে আসলে বেগ সমান। তার মানে এই লেখচিত্রটা আসলে সমবেগের লেখচিত্র। এই লেখচিত্রটা আসলে কিসের লেখচিত্র? সমবেগের লেখচিত্র, বুঝছো? যদি এখন এমসিকিউ আসে এরকম একটা দিয়ে যদি বলে যে এটা কিসের লেখচিত্র নির্দেশ করে, তাহলে বুঝতেই পারতেছে এটার ঢাল হচ্ছে বেগ নির্দেশ করে। আর এটা একটা সরল রেখা, সরল রেখার প্রত্যেকটা পয়েন্টে হচ্ছে তোমার ঢাল সমান, তার মানে এখানে প্রত্যেকটা পয়েন্টে বেগ সমান। দ্যাট মিন্স এটা আসলে সমবেগের গ্রাফ। ক্রিস্টাল ক্লিয়ার, বুঝছো? আর কঠিন লাগতেছে তাহলে এখান থেকে এমসিকিউ আসলে একদম ফাটায় দিতে পারবা না। চলো আরো কয়েকটা সব টাইপের গ্রাফ দেখবো আমরা। এবার আসো এইটা, তাহলে এটা হচ্ছে এখন দেখো এক্স অক্ষ বরাবর সময় আর ওয়াই অক্ষ বরাবর এবার বেগ নিছে, বেগ নিছে দিয়ে বলতেছে যে এটা কি ধরনের জিনিস। তাহলে প্রথম কথা হচ্ছে এখান থেকে আগে আমরা ঢাল বের করি। তো তুমি অলরেডি বুঝে ফেলছো, এই আগের মতোই যদি আমি এখান থেকে একটা লম্ব আঁকি, মনে করো
মনে করো আগের মতোই যদি এখান থেকে একটা লম্ব আঁকি, এটা হবে ভাই থিটা, ঠিক আছে? তাহলে তুমি আগের মতোই জানো যে ঢাল মানে হচ্ছে ট্যান থিটা, এটা মানে হচ্ছে ওই যে টেরা লম্বা ভূত, তার মানে লম্ব বাই ভূমি, ঠিক আছে? লম্ব বাই ভূমি আগের মতোই। এখন আমারে বলো এখানে লম্ব মানে কি? এখানে লম্ব মানে এটা, তাহলে এটা কোন অক্ষ বরাবর আছে? ওয়াই অক্ষ বরাবর আছে। ওয়াই অক্ষ বরাবর কাকে নিছি আমরা? বেগকে নিছি। দ্যাট মিন্স এটা হচ্ছে বেগ, এখানে লম্ব বলতে বেগকে বোঝায়। দ্যাটস ইট। তাহলে এখানে লেখো না বেগ। এবার আমারে বলো ভূমি, এইটা ডানে বামে এই বরাবর ভূমি, মানে এক্স অক্ষ বরাবর ভূমি নিছি। তাহলে এক্স অক্ষ বরাবর আমরা কাকে নিছি? সময়কে নিছি। দ্যাট মিন্স এটা আসলে সময় বোঝাচ্ছে। এক্স অক্ষ ওই যে ডানে বামে সময়, এক্স অক্ষ মানে এক্স অক্ষ বরাবর সময়, তাহলে এটা হচ্ছে সময়। তাইলে বেগ বাই সময়, বলো বেগ বাই সময় এটা কিসের তোমার হচ্ছে জিনিস? বলো বেগ বাই সময়। ফিজিক্সে পড়ছো, মনে পড়তেছে ভাইয়া, বেগকে সময় দিয়ে ভাগ করলে কি পাওয়া যায় রে ভাই? ত্বরণ পাওয়া যায়, এক্সিলারেশন পাওয়া যায়। দ্যাট মিন্স এই লেখচিত্রের ঢাল আসলে ত্বরণ বুঝায়। তার মানে এখান থেকে একটা ক্লাসিক এমসিকিউ তাহলে এখন আসলে পারবা। বেগ বনাম সময় লেখচিত্রের ঢাল কি নির্দেশ করে? জোরে বলো, ঠিক আছে? জোরে বলো। ত্বরণ নির্দেশ করে। ইয়েস, ইউ আর রাইট, ত্বরণ নির্দেশ করে, ঠিক আছে? এটাকে ভুল করবা না আর ইনশাল্লাহ। তাহলে ত্বরণ নির্দেশ করে, তাহলে একদম ইজি হয়ে গেছে, তাই না? আচ্ছা এইবার আসো, এইবার তুমি একটু খেয়াল করো, আবারও সে আগের মতোই সরল রেখার প্রত্যেকটা পয়েন্টে কি ঢাল সমান। সরল রেখা হওয়ার শর্তেই হচ্ছে তার প্রত্যেকটা বিন্দুতে ঢাল সমান হইতে হবে। দ্যাট মিন্স এটা যেহেতু একটা সরল রেখা, তার মানে এটার প্রত্যেকটা পয়েন্টে ঢাল সমান, মানে এই ক্ষেত্রে হচ্ছে ত্বরণ সমান, কারণ এটার ঢাল মানেই ত্বরণ। তার মানে এই লেখচিত্রের প্রত্যেকটা পয়েন্টে ত্বরণ সমান, মানে এটা সমত্বরণের গ্রাফ। তার মানে এটা আসলে হচ্ছে সমত্বরণের গ্রাফ। বুঝতে পারছো? ওকে, এইবার চলে আসো, বলো এইটা হচ্ছে সরণ বনাম অবস্থান, বনাম হচ্ছে সময়, মানে সরণ বা অবস্থান বনাম হচ্ছে সময় লেখচিত্র। এইবার আমারে বলো এইটা কোন ধরনের গ্রাফ, এটা বুঝতে হবে তোমাকে। তাহলে প্রথম কথা হচ্ছে, একটু আগে আমি অলরেডি বুঝে ফেলছি যে সরণ বনাম সময়, এটার ঢাল হচ্ছে বেগ নির্দেশ করে। একটু আগে দেখাইছি এই যে এটার ঢাল হচ্ছে তোমার কি নির্দেশ করে ভাই? বেগ নির্দেশ করে। এই যে একটু আগে দেখাইছি এই যে এইটাই, দেখো এই যে সরণ বনাম সময় লেখচিত্রের ঢাল, দেখো এই যে বেগ নির্দেশ করে, ঠিক আছে? এইটুকু তো তোমার নিশ্চয়ই মনে আছে। তাহলে এটারও ঢাল বেগ নির্দেশ করবে, বেগ নির্দেশ করবে। এখন কাহিনী হচ্ছে এটার ঢাল কি সব জায়গায় সেম হবে? এটার ঢাল কিন্তু সব জায়গায় সেম হবে না। কেন সেম হবে না বলতো? কারণ এটা একটা বক্ররেখা, তুমি দেখেই বুঝতেছো এটা একটা বক্ররেখা। সরল রেখার ঢাল প্রত্যেকটা পয়েন্টে সেম হয়, কিন্তু এটা তো বক্ররেখা, আঁকাবাঁকা রেখা, এটার প্রত্যেকটা পয়েন্টে ঢাল সমান হবে না। যেহেতু এটা একটা বক্ররেখা, মানে প্রতিনিয়ত তার পরিবর্তন হচ্ছে, এই জন্য এটা কিন্তু আর সরল রেখার মতো ঢাল সেম থাকবে না। এই জন্য এটার ঢাল সমান নয়। বক্ররেখা যেহেতু ঢাল সমান নয়, তাহলে এখানে ঢাল বলতে বেগকে বোঝাচ্ছে, তার মানে এখানে বেগ সমান নয়। তার মানে এখানে বেগ সমান নয়, তাহলে বেগ সমান না হইলে বলো এটা কি হবে? অসম বেগ। বেগ সমান না মানে কি? অসম। সমান না, তাহলে মানে এটা অসম বেগের গ্রাফ। ওই যে ডোরেমনের মতো বলে না, জাদুর জাহাজ, ওই রকম আর কি। তাহলে এটা অসম বেগ, ঠিক আছে? পারবা? ওকে, এবার আসো, তাহলে সেম বেগ বনাম সময় লেখচিত্রের ঢাল ত্বরণ নির্দেশ করে, তুমি জানো এটা, এটা ত্বরণ নির্দেশ করে। একটু আগে দেখাইছি, আর কি দেখানোর দরকার আছে? আর কি দেখানোর দরকার আছে? দেখো এই যে বেগ বনাম সময় লেখচিত্রের ঢাল ত্বরণ নির্দেশ করে। কেমনে করে সেটাও দেখাইছি। তাহলে ত্বরণ নির্দেশ করে, তাহলে এটা যদি ত্বরণ নির্দেশ করে, সেম এটা একটা বক্ররেখা, তাহলে বক্ররেখার ঢাল সমান না, তার মানে এটার ত্বরণ সমান না, তার মানে এটা অসম ত্বরণের গ্রাফ। তাহলে দেখছো এরকম গ্রাফ দিলে তাহলে এখন পারবা না, এটা হচ্ছে অসম ত্বরণের গ্রাফ। কোনো কঠিন কিছু হইলো? একদম সহজ। এরপরে চলে আসো, এইবার আসো সবগুলার কম্বিনেশন। সবগুলার কম্বিনেশন দিয়ে চিন্তা করি এইটা কি ধরনের গ্রাফ, এইটা কি ধরনের হচ্ছে তোমার গ্রাফ হবে। চলো, প্রথম কথা হচ্ছে সরণ বনাম সময় লেখচিত্রের ঢাল কি নির্দেশ করে? বেগ নির্দেশ করে, ঠিক আছে? তাহলে এটার ঢাল হচ্ছে বেগ নির্দেশ করে। আচ্ছা, কাহিনীটা হচ্ছে এটার এই গোলাপি পার্টটাই, পিঙ্ক পার্টটা হচ্ছে একটা বক্ররেখা। তাহলে আর আমরা জানি বক্ররেখার প্রত্যেকটা পয়েন্টে হচ্ছে ঢাল ভিন্ন ভিন্ন হয়। তার মানে এই বক্ররেখা, এই গোলাপি কালারের প্রত্যেকটা পয়েন্টে হচ্ছে ঢাল ভিন্ন ভিন্ন, মানে বেগ ভিন্ন ভিন্ন। তার মানে এইটুকু আসলে অসম বেগ। দেন তারপরে দেখো এই সবুজ কালারের পার্টটা কিন্তু তোমার একটা সরল রেখা, আর সরল রেখার প্রত্যেকটা পয়েন্টের ঢাল সমান, তার মানে এই ক্ষেত্রে হচ্ছে বেগ সমান। দ্যাট মিন্স এটার এইখান থেকে এইটুকু পর্যন্ত হচ্ছে অসমবেগ, আর এখান থেকে এইটুকু পর্যন্ত হচ্ছে সমবেগ। সমবেগ এইটারে যদি এখন আমরা বেগ বনাম সময় লেখচিত্র বানাই তাইলে কেমন হবে? চলো দেখি, এটা দরকার আছে, এখন সৃজনশীলে মাঝে মাঝে এটা দেয়। তাহলে এখন এই গ্রাফটাকে
আমি জাস্ট তোমাদেরকে হাত দিয়ে দেখাচ্ছি, তুমি তো স্কেল পেন্সিল ব্যবহার করে আঁকবা, হাত দিয়ে দেখাচ্ছি যে এই গ্রাফটাকে ধরো তোমার পরীক্ষায় বললো যে এটাকে তুমি এখন বেগ বনাম সময় লেখচিত্র কনভার্ট করে, সৃজনশীলের ঘ নম্বরে দেয়, যেটা তোমরা অনেক কঠিন লাগে, ভাই এটা তো অনেক কঠিন, একদম পানি হয়ে যাবে। দেখো তাহলে এটা যদি বেগ বনাম সময় লেখচিত্র বলতে বলে, তুমি এটুকু বুঝে ফেলছো এটা হচ্ছে অসম বেগ। আচ্ছা তাহলে এক্স অক্ষ বরাবর নিবা হচ্ছে সময়, অলওয়েজ গতির গ্রাফে এক্স অক্ষ বরাবর সময় নিতে হয়, এই বরাবর সময় নিতে হয়, আর ওয়াই অক্ষ বরাবর বেগ বলছে তাহলে বেগ নিবা, ঠিক আছে, যা বলবে সেটা নিবা। ওকে, এখন দেখো এইটুকু পয়েন্ট পর্যন্ত আমার বেগটা কি অসম বেগ, মানে বেগের পরিবর্তন হচ্ছে। আর বলতো এইখানে বেগটাকে নিছি হচ্ছে আমি ওয়াই অক্ষ বরাবর, তাহলে বলতো ওয়াই অক্ষের পরিবর্তন মানে কি, জিনিসটা উপরে নিচে ওঠানামা করবে, কথাটা কি ধরতে পারছো? এইটুকু পর্যন্ত হচ্ছে অসম বেগ, মানে বেগটা সমান না, অর্থাৎ বেগের মান পরিবর্তন হয়। তাহলে বলো ওয়াই অক্ষ বরাবর যদি বেগ নেই তাহলে বেগের মান পরিবর্তন হয় মানে কি, বেগের মান পরিবর্তন হয় মানে ওয়াই অক্ষ বরাবর উপরে নিচে উঠবে। দ্যাট মিনস এই পিঙ্ক কালারের জন্য বেগটা যেহেতু এটা জিরো থেকে স্টার্ট হয়েছে, এটাও জিরো থেকে স্টার্ট হবে, বাট এখন তুমি সরল রেখা পাবা। ভাইয়া কেন সরল রেখা পাচ্ছি? কারণ তুমি খেয়াল করো এখানে বেগ নিছি আমি, তো এখানে দেখো বেগটা কিন্তু আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে, মানে কি বেগের মান ফিক্সড না, এটাই তো বলছে বেগটা ফিক্সড না। অসম বেগ মানে কি এক মান থাকবে না, মানটা উঠানামা করবে, এই জন্য দেখো এটা উপরের দিকে উঠতেছে, এটা উপরের দিকে উঠবে, মানে এটা দিয়ে বোঝাচ্ছে যে বেগটা আসলে ফিক্সড না। এই জন্য দেখো শূন্য থেকে বেড়ে 2, 4, 6, 8 এরকম হচ্ছে, এই জন্যই তো এটা অসম বেগ। কিন্তু তার পরের পার্টটা দেখো, পরের পার্টে তো সমবেগ, তাই না? ওই যে ঢাল সমান, ঢাল সমান মানে বেগ সমান, তাহলে বেগ যদি সমান হয়, তাহলে এখানে বেগ যদি সমান হয় তাহলে ওয়াই এর মান কখন সমান হয় বলো? বেগ মানে তো ওয়াই অক্ষ, বলো ওয়াই অক্ষের মান সমান হয় তখনই যখন এটা উপরে উঠবে না নিচেও নামবে না, সিম্পল হিসাব। কারণ আমরা জানি উপরে নিচে উঠানামা করলেই ওয়াই এর মান পরিবর্তন হয়, কিন্তু আমি এখানে বলতেছি যে এখানে এই পার্টের পর আর বেগের পরিবর্তন হবে না, দ্যাট মিনস এই সবুজ পার্টটা এখানে আর পরিবর্তন হবে না, তাহলে ওয়াই এর মান যদি কোনো কারণে পরিবর্তন না হয় তাহলে এটা এক্স অক্ষে সমান্তরাল হয়ে যায়। কেন ভাইয়া এক্স অক্ষে সমান্তরাল হয়ে যায়? কারণ তুমি চিন্তা করো একটা ওয়াই এর মান হচ্ছে এক্স অক্ষ থেকে তার দূরত্বটাই হচ্ছে ওয়াই, দেখো এই যে এক্স অক্ষ থেকে কোনো কিছুর দূরত্বই হচ্ছে আসলে ওটার ওয়াই এর মান। এখন যেহেতু এই সবুজ পার্টে বেগের কোনো পরিবর্তন হবে না, মানে ওয়াই এর কোনো পরিবর্তন হবে না, তাহলে এইটুকু পার্টে দেখো দূরত্বটা সেম থাকবে, কারণ ওয়াই এর মান সেম থাকা মানে এই যে এই ডিসটেন্সটা সেম থাকতে হবে, এই ডিসটেন্সটা সেম থাকতে গেলে অবশ্যই সমান্তরাল সরল রেখা হইতে হবে। দ্যাট মিনস এইটা বেগ বনাম সময় লেখচিত্র হলে এইটুকু পার্ট সমান্তরাল হয়ে যাবে, আর এইটুকু পার্টে হচ্ছে বেগের মান পরিবর্তন হচ্ছে, সমবেগ না, এই জন্য এখানে বেগটা ওয়াই অক্ষের সমান্তরাল হয় নাই, যেহেতু পরিবর্তন হবে এই জন্য দেখো জিনিসটা পরিবর্তন হচ্ছে। এই যে দেখো যত দূরত্ব হচ্ছে দেখো ওয়াই এর মান বাড়তেছে, দেখছো ডিসটেন্সটা বাড়তেছে, যত আমি এক্স এর ডান দিকে যাচ্ছি দেখো তত বাড়তেছে, কারণ বুঝাচ্ছে যে বেগটা পরিবর্তনশীল, চেঞ্জ হচ্ছে বারবার। সো বুঝছো এটার রেপ্লিকেশন হচ্ছে এটা, একদম পানি পানি না। আচ্ছা এটা বুঝতে পারলে এখন দেখো এটা তুমি খুব সহজেই বুঝবা। বলো বেগ বনাম সময় লেখচিত্রের ঢাল কি নির্দেশ করে? ত্বরণ নির্দেশ করে। তাহলে যদি ত্বরণ নির্দেশ করে, যেহেতু এটা একটা বক্ররেখা, তাহলে এই পিঙ্ক কালার পর্যন্ত অংশটাই হচ্ছে ত্বরণের পরিবর্তন হবে, কারণ বক্ররেখা প্রত্যেকটা পয়েন্টে ঢাল ভিন্ন ভিন্ন, তার মানে এখান থেকে এইটুকু পর্যন্ত ঢাল মানে ত্বরণ ভিন্ন ভিন্ন হবে, তাহলে এইটুকু হচ্ছে অসম ত্বরণের গ্রাফ। এরপরে বাকি অংশটা হচ্ছে সরল রেখা, তাহলে সরল রেখার প্রত্যেকটা পয়েন্টের ঢাল সমান মানে ত্বরণ সমান, তাহলে এই পার্টটা হচ্ছে সমত্বরণ, তাহলে এই পার্টটা সমত্বরণের গ্রাফ, এই পার্টটা হচ্ছে অসমত্বরণের গ্রাফ। ক্রিস্টাল ক্লিয়ার? এখন যদি আগের মতো সেম তোমার যদি আঁকতে বলে এই পার্টগুলো হচ্ছে আঁকো, তাহলে আমারে বলো এইটুকু পার্টে ত্বরণ পরিবর্তন হচ্ছে, তাহলে আমি যদি ওয়াই অক্ষ বরাবর এখন ত্বরণ নেই, বুঝতেই পারতেছো, তাহলে ওয়াই অক্ষ বরাবর ত্বরণ নেই মানে কি ওয়াই এর মান হচ্ছে এখানে ত্বরণ, তাহলে ওয়াই যদি চেঞ্জ হয় তাহলে এইটুকু পার্ট আমি বারবার বলতেছি ত্বরণ চেঞ্জ হচ্ছে মানে ওয়াই চেঞ্জ হচ্ছে, তাহলে ওয়াই যদি চেঞ্জ হয় অবশ্যই ওয়াই হয় উপরের দিকে উঠবে না তো নিচের দিকে নামবে, তো এই ক্ষেত্রে ওয়াই মানে জিনিসটা বাড়তেছে, বাড়তেছে এই জন্য এখানেও ওয়াই উপরের দিকে উঠবে, তবে এবার জিনিসটা এইরকম হবে উপরের দিকে উঠবে আস্তে আস্তে, যত যাচ্ছে দেখো তত ওয়াই এর মান বাড়তেছে, ত্বরণ বাড়তেছে, বুঝছো? আর এই পার্টটা তো সেই আগের মতোই, ঢাল হচ্ছে তোমার ত্বরণ বুঝায়, তো এখানে দেখো ঢাল সেম মানে হচ্ছে ত্বরণ সেম, তাহলে এই পার্টটা হচ্ছে সমত্বরণ, তাহলে সমত্বরণ মানে ওয়াই এর মান সেম থাকবে, তাহলে ওয়াই এর মান কখন সেম থাকে? যখন তার এক্স অক্ষ থেকে দূরত্বটা সেম থাকে, তাহলে এক্স অক্ষ থেকে তার দূরত্ব সেম রাখতে গেলে তাহলে এই পার্টটাকে আমার করতে হবে এক্স অক্ষে সমান্তরাল, তার মানে এই পার্টটা হবে এক্স অক্ষে সমান্তরাল, বুঝছো? এই হচ্ছে ব্যাপার। তাহলে কি ক্লিয়ার? কঠিন? একদম ক্লিয়ার না? তাহলে এবার আসা হচ্ছে আমরা আরেকটা ছোট্ট কষ্ট করে আরেকটা জিনিস গ্রাফ দেখি। বলো তো এইটা কি ধরনের বেগের গ্রাফ? এইটা কি ধরনের বেগের গ্রাফ বলো? এইটা কি ধরনের হচ্ছে তোমার বেগের গ্রাফ? তুমি এখন এটা আমাদেরকে বলবা। বলো
প্রথম কথা হচ্ছে এখানে কোন অক্ষ বরাবর বেগকে নিছি, ওয়াই অক্ষ বরাবর বেগকে নিছি। তাহলে এখানে ওয়াই দ্বারা বেগের মান বোঝাচ্ছে, মানে ওয়াইটাই হচ্ছে এখানে বেগ। তাহলে ওয়াই যদি বেগ হয়, আমরা মাত্রই বলছি এক্স অক্ষ থেকে কোনো কিছুর দূরত্বই হচ্ছে আসলে তার ওয়াইয়ের মান। তাহলে এক্স অক্ষ থেকে কোনো কিছুর দূরত্বই যদি ওয়াইয়ের মান হয়, তাহলে এবার ওয়াইটা দেখো চেঞ্জ হচ্ছে না। দেখো সমান্তরাল না, সমান্তরাল মানে কি দূরত্ব চেঞ্জ হচ্ছে না, মানে ওয়াই চেঞ্জ হচ্ছে না। আমি একটু আগে বলছি ওয়াই হচ্ছে উপরে নিচে উঠানামা করলে ওয়াই পরিবর্তন হয়, কিন্তু এই ক্ষেত্রে দেখো এক্স অক্ষ থেকে তার যে দূরত্বটা অর্থাৎ ওয়াই এর মানটা দেখো সবসময় সমান, সমান্তরাল সবসময় সমান, ডিস্টেন্সটা অলওয়েজ সেম। তার মানে এখানে ওয়াই সেম, তার মানে এখানে আসলে ওয়াই এর মান সেম। ওয়াই এর মান সেম মানে বেগ সেম, মানে এটা সমবেগের গ্রাফ, এটা হচ্ছে সমবেগের গ্রাফ। বুঝছো? এটাই হচ্ছে সেই বিখ্যাত সমবেগের গ্রাফ। এমনও আঁকা যায় সমবেগের গ্রাফটা চাইলে, বুঝতে পারছো? এটাই। এবার আসো এই বেগ বনাম সময় লেখচিত্র, এটার ক্ষেত্রফল। ধরো কেউ এটার ক্ষেত্রফল বের করতেছে, বলো তো এটার যদি ক্ষেত্রফল বের করে, বলো এই গ্রাফটার আমি এখান থেকে একটা লম্ব আঁকা এই যে ক্ষেত্রফল বের করবো এইটুকুর, বলো এইটুকুর যদি আমি ক্ষেত্রফল বের করতে চাই, যেহেতু এটা এক্স অক্ষের সমান্তরাল, তাহলে বলো তো এটা একটা কি হয়ে গেছে? আয়তক্ষেত্র হয়ে গেছে না? এখানে একটা লম্ব আঁকলেই দেখো জিনিসটা কিন্তু এখন আয়তক্ষেত্র হয়ে গেছে। তাহলে এইটুকুর ক্ষেত্রফল বের করি। বলো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ছোটবেলায় পড়ছো, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তো দৈর্ঘ্য কি? দৈর্ঘ্য হচ্ছে এখানে সময় টি, তাহলে এটার ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। প্রস্থ বলতে এখানে কি? বেগ, তাই না? ওয়াই অক্ষ বরাবর বেগ, তাহলে প্রস্থ মানে এখানে আসলে বেগ, তাহলে বেগ মানে কি? ভি। তার মানে এটার ক্ষেত্রফল আসলে ভিটি। মনে করে দেখো তো, ফিজিক্সের একটা খুব পরিচিত সূত্র মনে হচ্ছে, ভিটি এস ইজ ইকাল টু ভিটি, এস ইজ ইকাল টু ভিটি। দ্যাট মিনস এটা আসলে এস মানে সরণ বোঝায়। দ্যাট মিনস বেগ বনাম সময়ের যে লেখচিত্র, সেই লেখচিত্রের ক্ষেত্রফল আসলে সরণ নির্দেশ করে, এস নির্দেশ করে। বুঝছো? ওই যে আয়তক্ষেত্র, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তো দৈর্ঘ্য মানে টি, প্রস্থ মানে ভি বেগ, তাহলে ভি ইন্টু টি, এস ইজ ইকাল টু ভিটি, মানে ক্ষেত্রফল মানে ভিটি মানে এস মানে সরণ। এই জন্যই বেগ বনাম সময় লেখচিত্রের ক্ষেত্রফল কি নির্দেশ করে? সরণ নির্দেশ করে। এমসিকিউ পারবা, সাথে এটা সিকিউতেও কাজে দিবে। এরকম যদি কোনো একটা সিকিউ দিয়ে দেয়, জাস্ট তুমি ক্ষেত্রফলটা বের করতে পারলেই তোমার টোটাল সরণ বের হয়ে যাবে। যেমন ধরো কোন একটা সৃজনশীলে এরকম একটা প্রশ্ন দিছে, প্রশ্নটা কি দেখতে পাচ্ছ? এই বরাবর আমরা সময় নিছি সেকেন্ডে এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর আমরা বেগ নিছি, ঠিক আছে? বলছে যে এটা সরণ টোটাল হচ্ছে, তুমি এটা সরণ বের করো। ধরো এটা একটা সিকিউতে আসছে, বিশাল বড় একটা সিকিউতে আসছে, তুমি না এখন চাইলে খুব চালাকিও করতে পারো। দেখো তুমি বলবা যে আমরা জানি বেগ বনাম সময় লেখচিত্রের যে ক্ষেত্রফল, দেখো সেই ক্ষেত্রফলটা হচ্ছে সরণ নির্দেশ করে। তাহলে এটাও যেহেতু বেগ বনাম সময় লেখচিত্র, এই যে এটা বেগ ভি লিখে দিছি আমি ভি, তাহলে এটা বেগ বনাম সময় লেখচিত্র, তাহলে এটার যে ক্ষেত্রফল, এই যে এটার ভিতরে যে ক্ষেত্রফল আছে, তাহলে এটাও কি? এটাও আসলে হচ্ছে সরণ নির্দেশ করবে। তাহলে এটা দেখো তো একটা ট্রাপিজিয়াম হয়ে গেছে না? দেখো এই যে এই বাহু আর এই বাহু হচ্ছে সমান্তরাল, বাকি দুই বাহু হচ্ছে অসমান্তরাল। দেখো তো এটা একটা ট্রাপিজিয়াম হয়ে গেছে না? এই শেপটা জাস্ট এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করলেই হবে। বলো তাহলে এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কত? হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, তাই না? একটা সমান্তরাল বাহু হচ্ছে 0 থেকে 8 পর্যন্ত, তাহলে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, তাহলে একটা সমান্তরাল বাহু 0 থেকে 8 পর্যন্ত, প্লাস আরেকটা সমান্তরাল বাহু দেখো যে এখান থেকে এইটুকু, এটা মানে হচ্ছে এই বরাবর আছে অর্থাৎ 2, দেখো এখান থেকে এইটুকু পর্যন্ত আরেকটা সমান্তরাল বাহু, তাই না? তাহলে এটা হচ্ছে 2, 2 থেকে এইটুকু পর্যন্ত 6 পর্যন্ত, দেখো এই বরাবর 2, এই বরাবর 6, তার মানে এই সমান্তরাল বাহু হচ্ছে 2 থেকে 6, 2 থেকে 6 মানে কত? 4, তাহলে এই সমান্তরাল বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4। তাহলে দেখছো হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু এদের মধ্যবর্তী দূরত্ব, তাহলে এই দুই সমান্তরাল বাহুর মধ্যবর্তী দূরত্ব, বলতো এই মানটাই হচ্ছে ওয়াই না? দেখো এই ওয়াই এর মান দেওয়া আছে 5, দেখছো এই যে এই মানটাই তো ওয়াই, দেখো এটা দেওয়া আছে 5, এই যে 5, দেখছো এই মানটাই তো ওয়াই, দেখো এটা দেওয়া আছে 5, তার মানে দূরত্ব হচ্ছে 5। ব্যাস, দেখো একটা ছোট্ট ট্রাপিজিয়ামের সূত্র ব্যবহার করে, তোমার নিউটনের কোনো সূত্র অ্যাপ্লাই করা লাগে না, বিশাল একটা সিকিউ এর দেখো তোমার হচ্ছে সরণ বের করে ফেলছো, টোটাল সরণ তুমি বের করে ফেলছো। কত আসবে বলো? 8 4 12, 5 12 60, 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 30, শেষ। তাহলে 30, তাহলে এটা সরণ হবে 30 মিটার। দেখছো কত ইজি, কত ইজি। এরকম একটা বিশাল জিনিস তোমার সূত্র অ্যাপ্লাই না করেও তুমি খুব ফাস্ট করতে পারবে। আর যদি এমসিকিউতে আসে তুমি তো একদম ফাটায় দিবা, তোমার বন্ধু বসে বসে বোঝার চেষ্টা করবে, আচ্ছা এইটুকু পর্যন্ত কি সমতরণ, এইটুকু কি, এইটুকু কি, ও বই বুঝে 3বার সূত্র অ্যাপ্লাই করে যেটা বের করবে তোমার 10 সেকেন্ডে হচ্ছে, তুমি এমসিকিউ দিলে এটা 10 সেকেন্ডে বের করতে পারবা টোটাল সরণ, সিকিউতে দিলেও তুমি খুব ফাস্ট বের করে ফেলতে পারবা। এবার আসো এইটা কি ধরনের গ্রাফ বলো তো? এইটা কি ধরনের গ্রাফ? দেখো আমি ওয়াই অক্ষ বরাবর কাকে নিছি? ওয়াই অক্ষ বরাবর হচ্ছে সরণ নিছি, সরণ। তাহলে ওয়াই অক্ষ বরাবর যদি সরণ নেই,
আর এক্স অক্ষ বরাবর যদি আমি সময় নেই, আমি বারবার বলছি যে এক্স অক্ষ থেকে কোনো কিছুর দূরত্বটাই হচ্ছে তার ওয়াই এর মান বোঝায়, বারবার বলছি, এটা ম্যাথের বেসিক, আরেকবার একটু মনে করে দেখো। এক্স অক্ষ থেকে কোনো কিছুর দূরত্বই হচ্ছে ওয়াই এর মান। তাহলে এক্স অক্ষ থেকে কোনো কিছুর দূরত্ব যদি ওয়াই এর মান হয়, দেখো এখানে কিন্তু দূরত্বটা অলওয়েজ সেম থাকতেছে, অর্থাৎ ওয়াই এর মান অলওয়েজ সেম থাকতেছে। তাহলে ওয়াই এর মান অলওয়েজ সেম থাকতেছে মানে আসলে সরণ সেম থাকতেছে, সরণ সেম থাকতেছে, তার মানে এখানে সরণ সেম। আর বলো সরণ সেম মানে কি? সরণ সেম মানে হচ্ছে সরণের পরিবর্তন হচ্ছে না। তাহলে সরণের পরিবর্তন না হইলে কখনো কি বেগ পাবা? ভালো মতো চিন্তা করে দেখো, ফিজিক্সের সংজ্ঞায় পড়ছো যে সরণের পরিবর্তনকে সময় দিয়ে ভাগ করলে বেগ পাওয়া যায়, কিন্তু এখানে সরণই তো সেম, ওয়াই সেম, মানে সরণ সেম, সরণের কোনো পরিবর্তন হচ্ছে না, তার মানে এখানে সরণের পরিবর্তন হচ্ছে জিরো। তাহলে জিরোকে তুমি যদি সময় দিয়ে ভাগ করো জিরোই পাবা, দ্যাট মিনস এখানে বেগ হচ্ছে তোমার জিরো। বুঝতে পারছো? কারণ বেগ মানে হচ্ছে সরণের পরিবর্তন ডিভাইডেড বাই সময়, তো এখানে সরণের পরিবর্তন হচ্ছে না, সরণ সেম, তাহলে পরিবর্তন হচ্ছে না মানে শূন্য। তাহলে সরণের পরিবর্তন শূন্য, শূন্যরে যা দিয়ে ভাগ করবা শূন্য, তার মানে এটা বেগ শূন্য। এটা হচ্ছে শূন্য বেগ, বা এটা কি স্থির বস্তুর গ্রাফ। শূন্য বেগ মানে কি? বেগ শূন্য মানে কি? জিনিসটা স্থির স্থির স্থির, তাহলে এটা হচ্ছে স্থির বস্তুর লেখচিত্র। দেখছো কত ইজি না? এখন কত ইজি না? এইটাই তুমি বাঘের মতো ভয় পাইতে এসএসসি 26, 27, 28, ভাই না জানি কত কঠিন, পানির মতো সহজ রে ভাই। ডিএস ডাইনামিক স্কুলের ক্লাস করলে তোমার কাছে সবকিছুই লাগবে হচ্ছে পানির মতো সহজ। এই যে কষ্ট করে একটা নাম লিখতেছি, তোমরা কি করবা? তোমরা হচ্ছে এই জিনিসটা যেখানেই দেখো, ফেসবুকে দেখলে ফেসবুক পেজ, গ্রুপ, ফেসবুক গ্রুপে জয়েন দিয়ে থাকবা, ফেসবুক পেজে হচ্ছে ফলো দিয়ে রাখবা, যাতে এই ভিডিওগুলো তোমাদের কাছে চলে আসে। যদি এটা ইউটিউবে দেখো, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। যদি এটা ইনস্টাগ্রামে দেখো, সাবস্ক্রাইব করে রাখবা। যদি হোয়াটসঅ্যাপে দেখো, হোয়াটসঅ্যাপেও কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করা যায়, বিজনেস চ্যানেল হলে সাবস্ক্রাইব করে রাখবা। যদি এটা টিকটকে দেখো, ভাই সাবস্ক্রাইব করে রাখবা, কাজে দিবে। ঠিক আছে? টাইম পাসের জন্য যখন আসবা, বসে বসে পড়ালেখার জিনিস পড়বা, জীবনে অনেক উন্নতি হবে। বুঝছো? ঠিক আছে, তাহলে একদম ক্লিয়ার করে দিছি না? একদম জিনিস না? কি লিখবা? ডিএস ডাইনামিক স্কুল লিখে সার্চ দিবা। কমেন্টও আমরা লিংক দিয়ে দিচ্ছি, কমেন্টও অ্যাপ্লাই করতে পারো, আমাদের সব অফিসিয়াল গ্রুপে লিংক দেওয়া আছে। বাট নিজেরাও একটু সার্চ দিও, একটা স্ক্রিনশট নিয়ে রাখো, সার্চ দিয়ে খুঁজে বের করবা। চলো এবার আমরা কিছু এমসিকিউ সিকিউ আমরা হচ্ছে সলভ করে ফেলি। ঠিক আছে? তাহলে এখন দেখো এমসিকিউ সিকিউ যদি আমরা এখন সলভ করি, দেখো একদম ইজি, একদম ইজি। তুমি নিজেই চিন্তা করো, তুমি নিজেই এখন আসলে খুব ঠান্ডা মাথায় হচ্ছে তুমি নিজেই ভাবো প্রশ্নগুলা, যে নিচের কোনটি মুক্তভাবে তোমার পরন্ত বস্তুর লেখচিত্র নির্দেশ করে? আশা করি পড়তে পারতেছো। হ্যাঁ, নিচের কোনটি মুক্তভাবে পরন্ত বস্তুর লেখচিত্র নির্দেশ করে? ঠিক আছে, তাহলে বলো মুক্তভাবে পরন্ত বস্তু হচ্ছে কি? জি সমতরণে পড়ে, তাই না? মুক্তভাবে পরন্ত বস্তু হচ্ছে অভিকর্ষজ ত্বরণের সমান ত্বরণে হচ্ছে পড়ে, তার মানে এখানে জি সমতরণে পড়ে, দ্যাট মিনস এটা সমতরণের গ্রাফ হইতে হবে। তো সমতরণের যদি গ্রাফ হইতে হয়, বলো, একটু আগে পড়াইছে না বেগ বনাম সময় লেখচিত্র, দেখো বেগ বনাম সময় লেখচিত্রের ঢাল ত্বরণ নির্দেশ করে। ঠিক আছে? ত্বরণ নির্দেশ করে। আর এই ঢাল, আর এটা সরল রেখা হওয়ার কারণে সরল রেখার প্রত্যেকটা পয়েন্টে হচ্ছে ঢাল সমান, তার মানে এই ক্ষেত্রে প্রত্যেকটা পয়েন্টে হচ্ছে তোমার ত্বরণ সমান, মানে এটাই সমতরণ, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার হবে। বুঝছো? কারণ মুক্তভাবে পরন্ত বস্তু হচ্ছে জি সমতরণে নিচের দিকে নামে, জি ত্বরণে হচ্ছে নিচের দিকে নামে, অর্থাৎ এখানে ত্বরণের মানটা সেম থাকতেছে মুক্তভাবে পরন্ত বস্তুর ক্ষেত্রে, তার মানে এটা সমতরণের গ্রাফ হবে। তাহলে আমি একটু আগে পড়াইছি বেগ বনাম সময় লেখচিত্রের যে ঢাল, সেই ঢালটা হচ্ছে ত্বরণ নির্দেশ করে, আর এটা সরল রেখা হওয়ার কারণে প্রত্যেকটা পয়েন্টে ঢাল সমান, মানে প্রত্যেকটা পয়েন্টে ত্বরণ সমান, দ্যাট মিনস এটাই সমান সেই সমতরণের গ্রাফ, এটাই অ্যান্সার। ঠিক আছে, চলে আসো এখানে। দেখো লেখচিত্রে প্রদর্শিত বস্তুটি কিভাবে চলছে, বলো। ওয়াই অক্ষ বরাবর দেখো বেগ নিছে, এক্স অক্ষ বরাবর দেখো সময় নিছে। মাত্রই তো তোমারে পড়াইলাম যে বেগ বনাম সময় লেখচিত্রের যে ঢাল, এই যে লম্বাই কাজে তুমি ঢাল নিবা, এটা কি ত্বরণ নির্দেশ করে। ওই যে লম্ব বাই ভূমি, মানে এই যে বেগ বাই সময়, মানে ত্বরণ নির্দেশ করে। তাহলে এটা যদি ত্বরণ নির্দেশ করে আর সরল রেখার প্রত্যেকটা পয়েন্টে ঢাল সমান, তার মানে এখানে ত্বরণ সমান, মানে এটা সমতরণের গ্রাফ। দাগাও সমতরণ, শেষ। এবার আসো, নিচের কোন চিত্র দ্বারা একটি গতিশীল বস্তু কণার সুষম মন্দন বোঝানো হয়েছে? আচ্ছা, মন্দনও হচ্ছে এক প্রকারের ত্বরণ, জাস্ট পার্থক্য হচ্ছে এখানে ত্বরণটা নেগেটিভ, আর কিছু না, জাস্ট পার্থক্যটা হচ্ছে নেগেটিভ। তাহলে সুষম মন্দনকে তুমি এইভাবে পড়বা, সুষম ঋণাত্মক ত্বরণ। তো আগে ঋণাত্মক পার্টটা আমরা বাদ দিই, আগে চিন্তা করি সুষম ত্বরণ। তাহলে সুষম ত্বরণের গ্রাফ কোনটা, বলো। বেগ বনাম সময় লেখচিত্র যদি সরল রেখা হয়, সেটাই হচ্ছে সুষম ত্বরণের গ্রাফ। মাত্রই তোমারে দেখাইলাম। তাহলে এটাও সুষম ত্বরণের গ্রাফ,
আবার দেখো এই যে এটাও বেগ বনাম সময়, এটাও সরল রেখা, তাহলে এটাও সুষম ত্বরণের গ্রাফ। মাত্র পড়াইলাম না যে বেগ বনাম সময় লেখচিত্রে যখনই এরকম সরল রেখা হয় দেখো এটা সুষম ত্বরণ বোঝায়। তাহলে এখানে দেখো বেগ বনাম সময় লেখচিত্র, এই অপশনে দুইটা অপশন আছে যেটা হচ্ছে সুষম ত্বরণ বোঝায়, এটাও সরল রেখা এটাও সরল রেখা। তাহলে অ্যান্সার কোনটা? এখন অ্যান্সার বোঝার জন্য তোমাকে এখন মন্দনে যাইতে হবে। মন্দন হচ্ছে নেগেটিভ ত্বরণ, মানে এখানে ত্বরণ হচ্ছে বাট ত্বরণের মানটা কমে যাচ্ছে। তাহলে বলো এইখানে কিন্তু উপরের দিকে উঠতেছে মানে কি উন্নতি করতেছে, অর্থাৎ মান বাড়তেছে। আর খেয়াল করে দেখো এখানে নিচের দিকে নামতেছে মানে এখানে মান কমে যাচ্ছে, মানে এটাই হচ্ছে সেই নেগেটিভ ত্বরণ। তার মানে এটাই হচ্ছে অ্যাকচুয়াল অ্যান্সার, ওইটা হচ্ছে ভুল। বুঝছো? তাহলে এবার বুঝতে পারছো এটাও সুষম ত্বরণ এটাও সুষম ত্বরণ, কিন্তু পার্থক্য হচ্ছে এটা উপরের দিকে উঠতেছে মানে এখানে সুষম ত্বরণ, মানে ত্বরণটা পজিটিভ, আর এখানে নিচের দিকে নামতেছে মানে জিনিসটা নেগেটিভ। বুঝতেই পারতেছো নিচে নামতেছে নেগেটিভ, তার মানে এটাই নেগেটিভ ত্বরণ তথা মন্দন। তাহলে এটাই হচ্ছে সুষম মন্দন। শেষ। এবার আসো সমত্বরণে চলন্ত বস্তুর লেখচিত্র কোনটি? ভাই আর কিছু দরকার আছে? দেখো এই যে ভি, ভি মানে কি বেগ, তাহলে বেগ বনাম সময় লেখচিত্র সরল রেখা হইলেই সুষম ত্বরণ। তোমার মুখস্থ হয়ে গেছে মনে হয়, কেন সেটাও বুঝাইছি। ওই যে ঢাল আঁকো, তাহলে ট্যান থিটা মানে এই যে লম্ব বাই ভূমি, লম্ব মানে বেগ, ভূমি মানে সময়, তাহলে বেগ বাই সময় হচ্ছে ত্বরণ বুঝায়। তাহলে এটা ঢাল ত্বরণ বুঝায়, আর সরল রেখার প্রত্যেকটা পয়েন্টে ঢাল সমান, তার মানে এখানে ত্বরণ সমান মানে সুষম ত্বরণ। শেষ। আর কিছু লাগতেছে? নিচের কোনটি সুষম ত্বরণের গ্রাফ? আচ্ছা এইবার আসো নিচের কোনটি সুষম ত্বরণের গ্রাফ। তাহলে এইবার আসো, এইবার একটু একটা মজা হবে। মজাটা কি দেখো, মজাটা হইছে প্রথম কথা এখানে কোনো ত্বরণ হচ্ছে না। এবার একটু এই অপশনটা একটু ইন্টারেস্টিং অপশন। দেখো এখানে প্রথম কথা হচ্ছে সরণ বনাম সময় লেখচিত্র। দেখো সরণ বনাম সময় লেখচিত্রের যে ঢাল, আগে এটা বুঝো, এটার ঢাল কি বুঝায়? বেগ বুঝায়, তাই না? এটার ঢাল হচ্ছে তোমার এখানে বেগ বুঝায়। কেমনে বুঝলেন ভাইয়া? ওই যে ঢাল মানে হচ্ছে ট্যান থিটা, ট্যান থিটা মানে এই যে লম্ব বাই ভূমি, লম্ব মানে এই যে সরণ, ভূমি মানে সময়, সরণরে সময় দিয়ে ভাগ করলে বেগ পাওয়া যায়। তাহলে এটা আসলে এটার ঢাল হচ্ছে বেগ। আর যেহেতু এটা একটা সরল রেখা, যেহেতু এটা একটা সরল রেখা, তাহলে সরল রেখার প্রত্যেকটা পয়েন্টে কি ঢাল সমান, তার মানে এই ক্ষেত্রে প্রত্যেকটা পয়েন্টে ঢাল তথা বেগ সমান। বেগ সমান মানে এটা সমবেগ। বলো বেগ সমান মানে কি? বেগের পরিবর্তন হচ্ছে না, সমান। আর বেগের পরিবর্তন না হইলে কি ত্বরণ হবে? মনে করে দেখো ফিজিক্সে ত্বরণের সংজ্ঞা কি পড়ছো, যে ত্বরণ বা এক্সিলারেশন হচ্ছে সময়ের সাথে বেগের পরিবর্তনের হার। তার মানে বেগটাকে পরিবর্তন হইতে হবে ত্বরণ হইতে গেলে, বাট এখানে তো বেগটা সমান, তাহলে বেগের কোনো পরিবর্তন হচ্ছে না মানে ত্বরণ শূন্য, তাহলে এটা হবে না, তাহলে এটা বাদ। সেম ভাবে এখানে দেখো, এখানে দেখো ওয়াই অক্ষ বরাবর বেগ নিছে। আচ্ছা আমরা জানি যে ওয়াই এর মান মানে কি? এক্স অক্ষ থেকে কোনো কিছুর দূরত্ব মানে হচ্ছে ওয়াই, তাহলে এইটুকুই হচ্ছে ওয়াই। দেখো এখানে ওয়াই এর দূরত্বটা অর্থাৎ ওয়াই এর মানটা দেখো চেঞ্জ হচ্ছে না, দূরত্বটা অলওয়েজ সমান থাকতেছে। তাহলে দূরত্বটা অলওয়েজ সমান মানে ওয়াই চেঞ্জ হচ্ছে না, মানে বেগ চেঞ্জ হচ্ছে না। আর বেগ যদি চেঞ্জই না হয়, বেগ যদি চেঞ্জই না হয়, বেগ চেঞ্জ না হলে কি হবে বলো? বেগ চেঞ্জ না হলে আলটিমেটলি কি হবে? সমবেগ। সমবেগ মানে আলটিমেটলি কি? সমবেগ মানে হচ্ছে বেগ সমান মানে ত্বরণ জিরো, তাহলে এটাও ত্বরণ জিরো, বেগের পরিবর্তন হচ্ছে না, ওইটার মতোই অবস্থা, ত্বরণ জিরো। ঠিক আছে, তাহলে এটাও হইল না। এবার আসো হচ্ছে এইটা বনাম এইটা, কোনটা অ্যান্সার হইতে পারে? চলো ঠিক আছে, দেখো বেগ বনাম সময়, ঠিক আছে আমরা একটু দেখি বেগ বনাম সময়, এটার ঢালটা কি নির্দেশ করে? এটার ঢাল হচ্ছে তোমার ত্বরণ নির্দেশ করে, এইটুকু আমরা জানি। এটার ঢাল, ঠিক আছে, ঢালটা ত্বরণ নির্দেশ করে। আচ্ছা তাহলে এটার ঢাল যদি ত্বরণ নির্দেশ করে, এটা একটা বক্ররেখা, তার মানে এটার প্রত্যেকটা পয়েন্টে হচ্ছে ঢাল ভিন্ন ভিন্ন, মানে ত্বরণ ভিন্ন ভিন্ন। তাহলে প্রত্যেকটা পয়েন্টে যদি ত্বরণ ভিন্ন ভিন্ন হয়, ত্বরণ যদি পরিবর্তন হয়, এটা কি সমত্বরণ নাকি অসমত্বরণ? বলো। বলছো সুষম ত্বরণ। সুষম ত্বরণ মানে হচ্ছে ত্বরণের কোনো পরিবর্তন হবে না, ত্বরণ সেম থাকবে। তাহলে তুমি আমারে শুধু একটা কথাই বলো, একটা কথাই বলো, এইখানে ত্বরণ বোঝায় ঢালটা, বুঝলাম। আর এখানে বক্ররেখা হওয়ার কারণে বক্ররেখার প্রত্যেকটা পয়েন্টে ঢাল ভিন্ন ভিন্ন, অর্থাৎ এখানে ঢাল তথা ত্বরণ ভিন্ন ভিন্ন। তাহলে ত্বরণ যদি ভিন্ন ভিন্ন হয়, ত্বরণ যদি বারবার চেঞ্জ হয়, এটা কি সুষম ত্বরণ হইলো? সুষম ত্বরণ হইতে গেলে ত্বরণটাকে সেম থাকতে হবে, তাহলে এটা তো সুষম ত্বরণ হলো না, তাহলে এটাও অ্যান্সার হবে না। অ্যান্সার হবে অ্যাকচুয়ালি এটা, অ্যান্সার হবে। তার মানে বুঝতেই পারতেছো বাকি কোনোটা অ্যান্সার না হলে আর দেখারও দরকার নেই, এটাই হচ্ছে অ্যান্সার। বুঝছো? শেষ। নিচের কোনটি সমবেগ নির্দেশ করে? সমবেগ নির্দেশ করে বলো। সরণ বনাম সময় লেখচিত্রের ঢাল, যেহেতু সবগুলাই হচ্ছে সরণ বনাম সময়, সবগুলাই যেহেতু হচ্ছে সরণ বনাম সময়, তাহলে আমারে বলো সরণ বনাম সময় লেখচিত্রের ঢাল কি নির্দেশ করে? সরণ বনাম সময় লেখচিত্রের ঢাল হচ্ছে বেগ নির্দেশ করে, তাহলে এগুলোর প্রত্যেকটা ঢাল হচ্ছে বেগ নির্দেশ করে। এবার তুমি খেয়াল করো
সরল রেখা, সরল রেখা, সরল রেখার প্রত্যেকটা পয়েন্টে হচ্ছে ঢাল সমান, তাহলে প্রত্যেকটা পয়েন্টে ঢাল সমান তথা বেগ সমান, তাহলে প্রত্যেকটা পয়েন্টে বেগ সমান মানে সমবেগ নির্দেশ করে, তাহলে এটাও অ্যান্সার অথবা এটাও অ্যান্সার, মানে ভুল করে দুইটাই অ্যান্সার হয়ে গেছে। দেখো এটাও সরল রেখা, এটাও সরল রেখা, এটারও ঢাল সেম, এটারও ঢাল সেম, তাহলে এটারও বেগ সেম, এটারও কি বেগ সেম হবে। সো এখানে অ্যান্সার আসলে দুইটাই, খ ঘ দুইটাই, বুঝছো? এটা কেন অ্যান্সার হলো না? এটা হলো না এই কারণে, ভাই এটাও তো সরল রেখা, কেন অ্যান্সার হলো না? হলো না এই কারণে, ওই যে মনে করে দেখো এটা এক্স অক্ষের সমান্তরাল, তাহলে আমরা জানি যে এক্স অক্ষ থেকে কোনো কিছুর দূরত্ব হচ্ছে ওয়াই বুঝায়, তাহলে এখানে দেখো ওয়াই এর মান কোনো পরিবর্তন হচ্ছে না, সেম আছে, দূরত্ব সবসময় সেম আছে, তাহলে কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে মানের পরিবর্তন হচ্ছে না মানে সরণের পরিবর্তন হচ্ছে না, কারণ সরণটাই হচ্ছে ওয়াই, এখানে ওয়াই অক্ষ বরাবর সরণ নিছে মানে সরণটাই ওয়াই, তাহলে ওয়াই এর পরিবর্তন হচ্ছে না মানে সরণ পরিবর্তন হচ্ছে না। সরণ যদি পরিবর্তন না হয়, সরণই যদি চেঞ্জ না হয়, বেগ হবে, কারণ বেগ মানে হচ্ছে সরণের পরিবর্তনের হারকে বেগ বলে সময়ের সাপেক্ষে, তাহলে এখানে সরণেরই পরিবর্তন হচ্ছে না, তাহলে কি বেগ হবে? তুমি নিজেই বলো, সরণের পরিবর্তন না হলে তার বেগ হবে না, তার মানে এটা বেগ শূন্য, শূন্য বেগ বা স্থির বস্তু, তাহলে এটা তো চাই নাই, চাইছে সমবেগ, এই জন্য খ ঘ অ্যান্সার। এই যে এটা হয়েছে ওই যে ওইটার মতো স্থির বস্তুর গ্রাফ, ওই যে স্থির বস্তু দেখাইলাম না একটু আগে, ওইটা হয়ে গেছে, ওই যে সরণ সেম, ওই যে স্থির বস্তু লেখচিত্র, দেখছো এটা ওই অপশনটা ছিল এটা, বুঝছো? অনেকে কনফিউজ হতে পারে, ভাই এখানে তো সরল রেখা, কেন এটা নিলেন না? কারণ ওই যে স্থির বস্তু, এখানে তো স্থির, বেগ শূন্য, এটা তো বলছো সমবেগ। আচ্ছা, কোন লেখচিত্রের মাধ্যমে ত্বরণ নির্ণয় করা যায়? এটা তো একদম ইজি, বেগ বনাম সময় লেখচিত্রের ঢাল ত্বরণ নির্দেশ করে, তাহলে অ্যান্সার হচ্ছে বেগ বনাম সময় লেখচিত্র, কারণ এটার ঢালই ত্বরণ বোঝায়। ওকে, এই যে দেখছো নিচের বেগ বনাম সময় লেখচিত্রটি একটি বস্তুর 6 সেকেন্ড সময়ের গতি নির্দেশ করে, বস্তুর 6 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, দেখছো? দেখছো তোমার বন্ধু বৈশা বৈশা এটা আলাদা করে সূত্র অ্যাপ্লাই করবে, এইটা আলাদা করে সূত্র অ্যাপ্লাই করবে, এইটা আলাদা করে সূত্র অ্যাপ্লাই করবে, এইটা আলাদা করে সূত্র অ্যাপ্লাই করবে, কইরা ও 4 বার কইরা তারপরে বের করবে টোটাল সরণ বা টোটাল অতিক্রান্ত দূরত্ব, আর তুমি রাহাত ভাইয়ের ক্লাস করছো, তুমি বলবা বন্ধুরে এত তো খাটতে হয় না, এত খেটে মার্কস পাবা, আর আমি তো আরামে আরামে মার্কস পেয়ে যাব। কেমনে তুমি আরামে আরামে মার্কস পাবা? ওই যে মনে করে দেখো, বেগ বনাম সময় এই লেখচিত্রের যে ক্ষেত্রফল, এই যে টোটাল যে ক্ষেত্রফলটা, এই ক্ষেত্রফলটাই হচ্ছে মোট দূরত্ব বা সরণ নির্দেশ করে, এটাই হচ্ছে টোটাল অতিক্রান্ত দূরত্ব বা কি নির্দেশ করে? সরণ নির্দেশ করে। তাহলে 6 সেকেন্ড বলছো, অর্থাৎ একদম 0 থেকে 6 মানে পুরাটা, তাহলে পুরাটার হচ্ছে ক্ষেত্রফল বের করলেই তুমি সরণ পেয়ে যাবা। এখন ক্ষেত্রফল বের করতে পারবা না, কেমনে পারবা? এটারে তুমি 3টা ভাগে ভাগ করো, যেহেতু এটা পুরোপুরি ট্রাপিজিয়াম না, দেখো এখানে কয়টা বাহু, 1টা 2টা 3টা 4টা 5টা বাহু, 5টা বাহু তো ট্রাপিজিয়াম হয় না, এটা চতুর্ভুজ না। এটা কাজ করো না, তুমি এটার একটা ত্রিভুজ মনে করো, এইটুকু হচ্ছে একটা ত্রিভুজ, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা হচ্ছে ভূমি, বুঝতেই পারতেছো এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে উচ্চতা, ভূমি হচ্ছে দেখো 0 থেকে 2, তাহলে 2, আর উচ্চতা হচ্ছে এইটুকু, এইটুকু মানে হচ্ছে 20, দেখো এই যে দেওয়া আছে এইটুকু হচ্ছে 20 পুরাটা, উচ্চতা ওয়াই, ওয়াই মানে এই যে এইটুকু হচ্ছে 20, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে কত? 10, 10 দুগুণে 20, তাহলে সব মিলে আসলো 20, এইটুকুর ক্ষেত্রফল বের হয়ে গেছে। এবার দেখো এইটুকু হচ্ছে একটা আয়তনা, দেখো এইটুকু একটা আয়তনা, দেখো আয়ত কিন্তু জিনিসটা, তাহলে আয়ত হইলে আয়তর ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য দেখো দৈর্ঘ্য হচ্ছে 2 থেকে 4 পর্যন্ত, 2 থেকে 4 মানে 2, দৈর্ঘ্য হচ্ছে 2, প্রস্থ হচ্ছে এইটুকু, এইটুকু মানে ওয়াই, এইটুকু মানে ওয়াই মানে 20, এই যে দেখো 0 থেকে 20 মানে 20, এইটুকু এই যে 0 থেকে 20 মানে 20, তাহলে এটাও কত? 40, শেষ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। কত ইজি, তোমার বন্ধু এখানে 3বার সূত্র অ্যাপ্লাই করবে, 1বার 2বার 3বার 4বার, সরি 4বার সূত্র অ্যাপ্লাই করবে, আর তুমি 3বারে জাস্ট ক্ষেত্রফল বের করে হয়ে গেছে। এবার বাকি থাকলো এইটুকু, দেখো এইটুকু কিন্তু ট্রাপিজিয়াম, এইটুকু কিন্তু ট্রাপিজিয়াম, কেমনে বুঝলা? দেখো 4টা বাহু, ফার্স্ট কথা 1 2 3 4, দেখো 4টা, 1টা 2টা 3টা 4টা, আর দেখো এর মধ্যে দেখো এই 2টা বাহু সমান্তরাল, এটা আর এটা দেখো সমান্তরাল, আর এই 2টা অসমান্তরাল, এটা আর এটা দেখো অসমান্তরাল, তাহলে 2টা সমান্তরাল 2টা অসমান্তরাল, এটা ট্রাপিজিয়াম, তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি? হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, সমান্তরাল বাহু কোনটা? এবার এইটা এটা, তাহলে সমান্তরাল বাহু একটা হচ্ছে এইটুকু, এই পুরাটা মানে 20, এই পুরাটা হয়েছে 20, তাহলে হাফ ইন্টু 20 সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, তাহলে এর সাথে আরেকটা সমান্তরাল বাহু যোগ করতে হবে, আরেকটা সমান্তরাল বাহু হচ্ছে এইটুকু, এইটুকু, তাহলে এইটুকু দেখো 10, এই যে দেখো এইটুকু 10, প্রশ্নে দেওয়া আছে এইটুকু 10, এই যে এইটুকু, এইটুকু 10, দেখছো এই বরাবর 10, তাহলে 10, 20 প্লাস 10 ইন্টু এদের মধ্যবর্তী দূরত্ব ইন্টু সমান্তরাল বাহু দুইটার মধ্যবর্তী দূরত্ব, তাহলে এটা একটা সমান্তরাল বাহু, এটা আরেকটা সমান্তরাল বাহু, তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব মানে এই যে এইটুকু 4 থেকে 6, তাহলে এদের মধ্যবর্তী দূরত্বই হচ্ছে এটা, মানে 4 থেকে 6, 4 থেকে 6 মানে 2,
4 থেকে 6 মানে কত 2, তাহলে এটার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 4 থেকে 6 মানে 2। ওকে, তাহলে এবার দেখো 30, 30 দুগুণে 60, 60 রে 2 দিয়ে ভাগ করলে কত হয় 30। তাহলে এবার সবগুলারে যোগ করে দাও, তাহলে টোটাল ক্ষেত্রফলটাই তো এস, টোটাল ক্ষেত্রফলটাই হচ্ছে সরণ বা অতিক্রান্ত দূরত্ব, মোট চাইছে। তাহলে বুঝতেই পারতেছো, সবগুলারে যোগ করে দাও, এটা যোগ এটা যোগ এটা, তাহলে 30 যোগ 40 যোগ 20 কত, 40 আর 20 60 আর 30 90, অ্যান্সার হচ্ছে 90 মিটার। দেখছো তুমি তো নাচতেছো, আর তোমার বন্ধু এখানে একবার সূত্র অ্যাপ্লাই করেছে, এখানে একবার সূত্র, এইখানে একবার সূত্র, এখানে একবার সূত্র, কারণ ওর বেসিক নাই, ওই জিনিসটা জানে না এক্সট্রা যে সরণ বনাম সময় লেখচিত্র, সরি বেগ বনাম সময় লেখচিত্রের যে গ্রাফের যে টোটাল ক্ষেত্রফল, সেই টোটাল ক্ষেত্রফলটা অ্যাকচুয়ালি টোটাল দূরত্ব বা টোটাল সরণ বোঝায়। ওইটা জানেন না, জানার কারণে ওর লাগবে এটা 2 মিনিট করতে সময় লাগবে, দেখছি। এবং এটা কিন্তু বোর্ডে আসছে, সরি বোর্ডে না আসুক, নোয়াখালী জেলা স্কুলে আসছে, চলে আসতে পারে, ঠিক আছে। আচ্ছা এবার আসো আমরা জাস্ট দুইটা দেখি। তাহলে সময় বেগ, তাহলে সারণী থেকে 15 সেকেন্ডে হচ্ছে গাড়ির অতিক্রান্ত দূরত্ব, ভাই বের করতে পারবা না? 15 সেকেন্ডে গাড়ির অতিক্রান্ত দূরত্ব বের করতে পারবা না? এমসিকিউ এখন পারা উচিত না? পারবা, এটাও এক ধরনের গ্রাফ থেকে রিলেট করা যায়। দেখো চিত্রের বেগ সময় লেখচিত্রের কোনটি মুক্তভাবে হচ্ছে পরন্ত বস্তুর লেখচিত্র নির্দেশ করে? আর কি করানোর দরকার আছে? পরন্ত বস্তু, তাহলে পরন্ত বস্তু মানে কি? সমতরণ, অর্থাৎ জি এর মান সমান থাকবে, তাহলে জি, জি সমতরণ, তাহলে এক্ষেত্রে পরন্ত বস্তু জি সমতরণ, তাহলে জি যদি সমতরণ হয় অর্থাৎ ত্বরণ সমান, ত্বরণ সমান এর লেখচিত্র কোনটা? ত্বরণ সমান এর লেখচিত্র হচ্ছে এটা অথবা এটা, তাই না? এটা তো হবেই না, এটা তো বুঝতেই পারতেছো, বেগের কোনো পরিবর্তন হচ্ছে না, এটা হচ্ছে স্থির বেগের গ্রাফ, মানে অর্থাৎ বেগের পরিবর্তন হচ্ছে না, বেগটা সমান আছে। তাহলে দেখো বেগ বনাম সময় লেখচিত্রের যে ঢালটা সেটা ত্বরণ নির্দেশ করে, তাহলে এটার ঢাল যেহেতু ত্বরণ নির্দেশ করে, এটা একটা সরল রেখা, তার মানে কি ঢাল সমান মানে ত্বরণ সমান, তাহলে এটাও সমতরণ, আবার এটাও একটা সরল রেখা, তাহলে এটাও সমতরণ। বাট এই ক্ষেত্রে দেখো এটা নিচের দিকে নামতেছে, মানে এখানে আসলে মন্দন হচ্ছে, মন্দন হচ্ছে, আর এটা উপরের দিকে উঠতেছে, তাহলে কোনটা অ্যান্সার হবে বলো? অবশ্যই এটা অ্যান্সার হবে। কেন এটা অ্যান্সার হবে? কারণ জি এর মান কি বাড়ে না আস্তে আস্তে, উপর থেকে একটা বস্তুকে ফেলে দিলে ওর কিন্তু আস্তে আস্তে জিনিসটা বাড়তেছে, তার মানে ত্বরণটা পজিটিভ, এখানে ত্বরণ পজিটিভ, এই জন্য পজিটিভ অর্থাৎ উপরের দিকে উঠতে হবে, এই জন্য অ্যান্সার এটা। আর যদি মন্দন হইতো যে ত্বরণটা আস্তে আস্তে কমে যাচ্ছে, তাহলে এটা অ্যান্সার হইতো, বুঝছো? আর এটা তো বুঝতেই পারতেছে, এখানে ওয়াই এর মান সেম, মানে ওয়াই মানে এখানে বেগ, তাহলে বেগ সেম, বেগ সেম হইলে বেগের তো কোনো পরিবর্তনই হচ্ছে না, তো বেগের পরিবর্তন না হইলে ত্বরণ শূন্য এখানে, কারণ বেগের তো পরিবর্তন হচ্ছে না, তার মানে ত্বরণ শূন্য, বুঝছো? এবার আসো হচ্ছে দেখো একটা সিকিউ দেখি। একটি 2 কেজি ভরের বস্তু উপর থেকে নিচে পড়ার তথ্য ছকে লিপিবদ্ধ করা হলো, ঠিক আছে। ওরা হচ্ছে একটা তথ্য ছকে কি করছে? ছকে হচ্ছে লিপিবদ্ধ করছে, ঠিক আছে। এবার আসো গতে চলে যায়, ক খ তুমি পারবা। বস্তুটির 25 মিটার দূরত্ব অতিক্রমের হচ্ছে তোমার সময় নির্ণয় করো, তাহলে 25 মিটার দূরত্ব অতিক্রমের হচ্ছে তোমার সময় নির্ণয় করতে বলছে। পারা যাবে না? পারা যাবে না, দেখো এটাও ইজি। প্রথমে এখানে দেওয়া আছে হচ্ছে ভরবেগ, বলো ভরবেগ মানে কি? ভরবেগ মানে হচ্ছে ভর ইনটু বেগ, আমার লাগবে এখানে শুধু বেগ, তাহলে এখানে ভরবেগ দেওয়া আছে, আমার লাগবে শুধু বেগ, তাহলে শুধু বেগ বের করার জন্য কি করব বলো? এখানে যা দেওয়া আছে তার এই ভর দিয়ে ভাগ করব। ভরবেগ মানে কি? ভর ইনটু বেগ, ঠিক আছে। তাহলে আমার লাগবে হচ্ছে এখান থেকে শুধু বেগ, তাহলে ভরবেগ ইজ ইকুয়াল টু যদি সামথিং হয়, তাহলে বেগ ইজ ইকুয়াল টু হচ্ছে ওই সামথিং ডিভাইডেড বাই ভর, বুঝছো? যে ভর ইনটু বেগ মানে যদি ভরবেগ হয়, তাহলে শুধু বেগ মানে হচ্ছে ওইটা ডিভাইডেড বাই ভর, এই ভরটাকে এই পাশে নিয়ে আসলে ভাগ হয়ে যাবে, তাইলেই তুমি শুধু বেগ পাবা। তাহলে এখান থেকে আমার শুধু বেগ বের করতে হবে, ভরবেগ রাখলে হবে না, তাহলে আমি এখন শুধু বেগ বের করি। শুধু বেগ বের করার জন্য দেখো তাহলে ভর দিয়ে ভাগ করতে হবে, ভর দিয়ে যা দেওয়া আছে তারে ভাগ করতে হবে। তো ভর হচ্ছে 2 কেজি, 2 দিয়ে যদি 0 রে ভাগ করি এটা শূন্যই হবে, 2 দিয়ে এটারে ভাগ করলে বেগ হয়ে যাবে 20, এটারে 2 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 40, এটারে 2 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 80। এভাবে আমি বেগটা বের করে ফেললাম, আমার জন্য ইজি হলো। তাহলে ভর বেগকে ভর দিয়ে ভাগ করলেই বেগ পাওয়া যায়, সিম্পল জিনিস। আচ্ছা তাহলে এটা হয়ে গেল, ওকে। তাহলে এটা যদি আমার হয়ে যায়, তাহলে এবার আসো 25 মিটার দূরত্ব, তাহলে দেখো বস্তুটি যে দেখো 0 থেকে 25, তাহলে এই 25 মিটার দূরত্ব অতিক্রমের জন্য সে সময় নির্দেশ করতে বলছে। তাহলে 0 থেকে 25 এই সরণে দেখো তার বেগ হয়েছে 0 থেকে 20 হয়েছে, অর্থাৎ তার বেগটা বাড়ছে। তাহলে আমারে বলো 0 থেকে 25 মিটারের জন্য দেখো তার বেগটা কিন্তু সমান নাই, তার বেগ 0-তে ছিল 0 আর 25-এ হচ্ছে দেখো সেটা বেড়ে গেছে, 0 থেকে বেড়ে 20 হয়েছে, তার মানে বেগ বাড়ছে। বেগ বাড়ছে মানে কি? এখানে ত্বরণ হয়েছে, সমতরণ হয়েছে, সিম্পল হিসাব। আমার কথাটা কি বুঝছো? যে এখানে বেগ ছিল 0, বাট এইখানে যাওয়ার সময় দেখো তার বেগটা 0 থেকে বেড়ে গেছে, তার মানে বেগ বাড়ছে। বেগ বাড়া মানেই ত্বরণ হয়েছে, তাহলে এইটুকু হচ্ছে সমতরণ, তার মানে এইটুকু আসলে সে সমতরণ। তাহলে সমতরণের ক্ষেত্রে বলো
অতিক্রান্ত দূরত্ব বের করার সূত্র হচ্ছে ত্বরণ থাকলে s = ut + ½ at স্কয়ার। দুইটা কথা লাইফে মনে রাখবা, ওই যে মহানগর একটা টেলিফিল্মের ডায়ালগের মতো, দুইটা জিনিস মাথায় রাখবা। যদি সমত্বরণ হয় তাহলে অতিক্রান্ত দূরত্ব বা সরণ বের করার সূত্র হচ্ছে s = ut + ½ at স্কয়ার। আর যদি সমবেগ হয়, যদি সমত্বরণ না হয়ে যদি এটা সমবেগ হইতো, সমবেগের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব বের করার সূত্র হচ্ছে s = vt। শেষ। তাহলে এটা সমত্বরণ, কারণ বেগ বাড়তেছে, তাহলে s = ut + ½ at স্কয়ার। এবার বাকিটা কি আর করে দেওয়ার দরকার আছে? s এর মান হচ্ছে, তুমি দেখো এখানে 25, 0 থেকে 25, তাহলে s হচ্ছে 25। u হচ্ছে আদিবেগ, আদিবেগ দেখো 0, একদম শুরুতে বেগ কত ছিল? 0 ছিল। একদম শুরুতে বেগ 0 মানে আদিবেগ 0, তাহলে 0 × t মানে 0ই, 0 × t মানে এটুকু 0ই হবে, প্লাস হাফ। ত্বরণটা আমরা বের করব, এখান থেকে ত্বরণ বের করব, টি সময় বের করতে বলছে। আচ্ছা, ত্বরণ বের করা তো একদম ইজি। তোমরা আরেকটা সূত্র জানো, ত্বরণ a = v - u/t। আচ্ছা, এখানে তো ভি নাই, এখানে তো আসলে হচ্ছে তোমার ভি নাই, এটা তো সরণ। তাহলে ত্বরণ বের করার জন্য, আচ্ছা ঠিক আছে, তাহলে ত্বরণ বের করার জন্য আমরা কি করতে পারি বলো? তাহলে এটা দেয়া করা যাচ্ছে না, ঠিক আছে, সমস্যা নাই, তোমার দেখতে হবে ফিজিক্সে কি কি আছে। আচ্ছা, এটাও ধরতে হবে যে ভাই কেন রাহাত ভাই হচ্ছে এখানে এটা লিখলো না, বুঝতে হবে। দেখো আমি এটা কেন লিখলাম না জানো? কারণ a = v - u/t যদি দেই, দেখো v এর মান আমরা জানি, শেষ বেগ হচ্ছে 20, এইটুকু জানি আমরা। এখানে শেষ বেগ হচ্ছে এইটুকুর জন্য বের করতে বলছে, এইটুকুর জন্য বের করতে বললে তুমি খেয়াল করো, শেষ বেগ হচ্ছে 20, বসাইতে পারতাম। ইউ হচ্ছে 0, এটাও বসাইতে পারতাম। বাট প্রবলেমটা হচ্ছে কেন আমি এই সূত্রে যাচ্ছি না, কারণ এখানে টিটা দেওয়া নাই। টিটা কোথাও আছে, সময় আছে, কোথাও সময় নাই, তাহলে এটা করা যাবে না। তাহলে আর কি করা যায়? এই সূত্র দিয়েও বের করতে পারতেছি না, কারণ এই সূত্রই তো আমরা এর মান জানি না, তাহলে এটাও ইউজ করা যাচ্ছে না। আমি a = v - u/t ইউজ করতে পারতেছি না। বা তুমি যদি আমারে ঘুরায় পেঁচায় বলো, একই কথা, এটা যে কথা v = u + at একই কথা, এটা ওই সূত্র থেকেই আসছে। ওই a = v - u/t, এটার একটু এদিক সেদিক গুণ করো, গুণ করলে তুমি এটা পেয়ে যাবা। সো একই কথা, তার মানে এই সূত্র অ্যাপ্লাই করতে পারতেছি না, আর এটা তো পারতেছি না, কারণ এটা দিয়েই তো আমার a বের করতে হবে। পারলে তো এটা দিয়ে করে ফেলতে পারতাম। তাইলে এখন চিন্তা করো তার কি সূত্র আছে। ফিজিক্সে এই জিনিসটা ধরতে পারাটাও একটা গুণ। তোমরা পরীক্ষা হলে বুঝো না যে কোন সূত্র দিয়ে ভাই ম্যাথ করতে হবে। তাহলে এবার বুঝতেছো আমার থিঙ্কিং প্রসেসটা, বুঝতেছো? আমি দেখলাম যে টি তো দেওয়া নাই, সো এটা ইউজ করা যাবে না। আবার এটা তো ইউজ করা যাবে না, কারণ এখান থেকেই তো আমি আসলে এ বের করতে চাচ্ছি। করতে পারলো তো এখানেই আমার এ বের হয়ে যেত। তাহলে এগুলো কিছুই করা যাচ্ছে না। তাহলে কি করতে পারি? কি করতে পারি বলো? এটাই তো ফিজিক্স। তাহলে তুমি চিন্তা করো, আরেকটা সূত্র আছে। চিন্তা করো আর কি কি সূত্র আছে। এই যে v² = u² + 2ac, এইটা দিয়ে তুমি অ্যাপ্লাই করো, দেখো হয়ে যাবে। বুঝছো? তাহলে কেমনে চিন্তা করতে হবে ওইটা, যে আমার দেওয়া আছে সরণ, মানে মনে মনে চিন্তা করো তোমার s দেওয়া আছে, তুমি জানো কি, তুমি v এর মান জানো, এই যে v জানো, তুমি u ও জানো, তুমি s ও জানো, তাইলে তুমি এই বের করতে পারবা। হ্যাঁ, মনে মনে চিন্তা করবা, হ্যাঁ এই সূত্র দিয়ে সম্ভব, তাহলে এই সূত্র অ্যাপ্লাই করো। তাহলে v² = u² + 2ac, তাহলে v হচ্ছে তোমার 20, তাহলে 20² = এই যে u হচ্ছে 0² + 2, a বের করব, s এর মান হচ্ছে 25, এই যে এইটুকুর জন্য সরণ কত? 25, তাহলে 25। এবার তুমি সলভ করে ফেলো। আমি একটু মুখে মুখে করে ফেলি, তুমি ক্যালকুলেটর দিয়ে ইউজ করো কঠিন লাগলে। এটা হচ্ছে 400, এটা হবে 50a, 50 দিয়ে 400 কে ভাগ করলে হচ্ছে 8, এর মান হচ্ছে 8, তাহলে এ হচ্ছে তোমার 8 m/s²। তাহলে এখানে জাস্ট বসায় দাও মানটা। তাহলে এখানে এই পাশে থাকবে হচ্ছে 25 = 0 আর লেখার দরকার নাই, তাহলে ½ at², তাহলে ½ × 8 × t², তাহলে এটা আলটিমেটলি 4t²। 4 এর পাশে চলে যাবে, 25/4, তাহলে এটাকে করলে টি এর মান আলটিমেটলি দেখবা হচ্ছে 5/2 আসবে। হিসাব করে দেখো, এখান থেকে টি এর মান আসবে 5/2, মানে 2.5 সেকেন্ড। ঠিক আছে, তুমি ক্যালকুলেটর দিয়ে করো, কোনো সমস্যা নাই। তাহলে 2.5 সেকেন্ড পারা যাবে না? এবার আসো ঘ, উদ্দীপকের তথ্যাবলী ব্যবহার করে বেগ বনাম সময় লেখচিত্র অঙ্কন করে হচ্ছে বিশ্লেষণ করো। তাহলে বলছে যে এখানে উদ্দীপকের তথ্যাবলী হচ্ছে ব্যবহার করে কি করতে বলছে? বেগ বনাম সময় লেখচিত্র হচ্ছে তোমাকে কি করতে বলছে? তোমাকে মানে অঙ্কন করতে বলছে। তাহলে বেগ বনাম সময় কিছুই করার দরকার নাই, তুমি একটা সিম্পল জিনিস দেখো, দেখো এটারে তুমি যদি এখন গ্রাফে স্থাপন করো, তুমি এমনিই বুঝবা। কেমনে বুঝবা? দেখো, তুমি এমনিই বুঝবা। দেখো 9-10 এর জন্য বলতেছি, দেখো আমার সরণের সাথে, দেখো তো এখানে বেগটা বাড়তেছে না, 0 থেকে বেড়ে 20 হয়েছে, আবার 20 থেকে বেড়ে দেখো 40 হয়েছে, 40 থেকে বেড়ে দেখো 80 হয়েছে। তাহলে বেগটা প্রতিনিয়ত বাড়তেছে, মানে কি? বেগ পরিবর্তন হচ্ছে, মানে এখানে ত্বরণ আছে। আর 9-10 এ যদি এরকম গ্রাফ আঁকতে বলে, এটা আসলে অলমোস্ট সমত্বরণের গ্রাফই হয়। যদি কখনো দেখো যে বেগ বাড়তেছে, সৃজনশীলে বেগ বাড়তেছে, হ্যাঁ আমি শর্টকাট শিখাচ্ছি আর আসলটাও দেখাচ্ছি,
যদি দেখো যে বেগ বাড়তেছে মানে ত্বরণ হচ্ছে, চোখ বন্ধ করে মনে করবা 99% ক্ষেত্রে এটা আসলে সমত্বরণের গ্রাফ। তাহলে এটা আসলে সমত্বরণের গ্রাফ। এখন বলতেছে তোমাকে জাস্ট বেগ বনাম সময় লেখচিত্র অঙ্কন করতে। তাহলে বেগ বনাম সময় লেখচিত্র অঙ্কন করতে বললে স্কেল দিয়ে সুন্দর করে মাপবা, স্কেল দিয়ে সুন্দর করে মাপবা, মেপে তুমি আগে কি করবা জানো? তুমি আগে কষ্ট করে হচ্ছে এখান থেকে সময় বের করতে হবে। তোমারে কষ্ট করে জাস্ট এখানে কি করতে হবে? সময় বের করতে হবে। যে যেই প্রসেসটা অ্যাপ্লাই করলাম, এই যে গ নম্বরে যে কাজটা করছি, যে এই যে এটার জন্য সময় হচ্ছে তোমার 2.5 সেকেন্ড আসছে, তুমি এখন প্রত্যেকটার জন্য সময় বের করবা। যেমন এই শূন্যর জন্য সময় হচ্ছে শূন্য, এটা না করলেও হবে, এটা বুঝতেই পারতেছে, একদম শুরুতে শুরু হয়েছে। তো এখানে এটার জন্য হচ্ছে সময়ও শূন্য, এখানে এটার জন্য টি এর মানও শূন্য। কিন্তু এরপরে এই যে 25-এর জন্য টি এর মান আসছে কিন্তু আমার আড়াই আসছে। 100-র জন্য কত? সেম ভাবে বের করবা। এই যে এখানে গতে আমরা যেই কাজ করছি এই প্রসেসটা তুমি আবার রিপিট করবা, প্রসেসটা তুমি আবার রিপিট করে হচ্ছে তুমি সময় বের করবা। ঠিক আছে? এখানে যেভাবে করছি ওই রকম করে তুমি হচ্ছে এটা করে তুমি এই 100-র জন্য দেখবা তোমার সময় আসতেছে হচ্ছে মনে হয় 10 সেকেন্ড, আমি যদি ভুল না বলি। আচ্ছা সরি, 5 সেকেন্ড। বুঝতেই পারতেছো আমি আর সময়টা বেশি করতে চাচ্ছি না, কারণ তুমি অঙ্কটা ধরে ফেলছো। আমি যেরকম এখান থেকে সময় বের করছি এরকম করে একই প্রসেসে এখানেও একটা সময় বের করবে, এখানেও একটা সময় বের করবা, দেখবে এটা আসবে 10 সেকেন্ড। ঠিক আছে? তাইলে এবার তুমি গ্রাফটাকে নতুন করে লেখো না, জিনিসটা তুমি নতুন করে লেখো যে জিনিসটা এরকম ছিল। এবার তুমি জাস্ট জিনিসটাকে নতুন করে সাজাও, যে এটা হচ্ছে বি, এটা হচ্ছে টি, ভি শূন্য হইলে সময় শূন্য। ভি হচ্ছে তোমার যখন কত ছিল, দেখো এখানে ভি যখন 20 ছিল তখন সময় ছিল আড়াই। যখন এখানে এটা কত ছিল, 48 ছিল, তখন সময় হচ্ছে তোমার 5 সেকেন্ড। এটা 40 হইলে সময় হচ্ছে 5 সেকেন্ড। এটা যখন 80 ছিল তখন সময় হচ্ছে 10 সেকেন্ড। ব্যাস, এই জিনিসটা এখন তুমি গ্রাফে আঁকো, একে জাস্ট বিশ্লেষণ করবা। তো প্রথম কথা হচ্ছে তাহলে শূন্য, এখান থেকে আড়াই নাও। তাহলে শূন্য থেকে আড়াই যতটুকু দূরত্ব, আড়াই থেকে 5 ঠিক ততটুকুই দূরত্ব। এগুলো একটু মেপে মেপে আঁকতে হবে খাতায়, কারণ বুঝতেই পারতো শূন্য থেকে আড়াই মানে কি আড়াই, আবার আড়াই থেকে 5 মানেও কিন্তু আড়াই। তাহলে এইটুকু ডিস্টেন্স যা হবে এইটুকু কিন্তু তাই হবে। আবার শূন্য থেকে 5 যতটুকু, 5 থেকে 10 কিন্তু ঠিক ততটুকু, 5 থেকে 10 কিন্তু ঠিক ততটুকু। তাহলে শূন্য থেকে 5 যতটুকু এরকম করে মেপে তুমি মনে করো এই যে এইটুকু পর্যন্ত 10, তাহলে এটা হবে 10। বুঝছো? এই জিনিসটা ভুল করো না, তাহলে কিন্তু গ্রাফ মিলবে না। যে শূন্য থেকে 5 যতটুকু, 5 থেকে 10 ততটুকু, তাহলে এই ডিস্টেন্সটা সেম রাখতে হবে, এই ডিস্টেন্স আর এই ডিস্টেন্সটা। আর এবার আসো বেগের ক্ষেত্রে তুমি চিন্তা করো, ধরো এটা হচ্ছে 20, তাহলে শূন্য থেকে 20 যতটুকু, 20 থেকে 40ও ঠিক ততটুকু না, কারণ শূন্য থেকে 20 মানে 20, 20 থেকে 40 মানে 20, তাহলে এই ডিস্টেন্স আর এই ডিস্টেন্সটা সমান হইতে হবে। এগুলো একটু স্কেল দিয়ে মাপবা। আবার 40 থেকে 80 কতটুকু বলো? শূন্য থেকে 40 যতটুকু, 40 থেকে 80ও কিন্তু ঠিক ততটুকু, কারণ 80 থেকে 40 বিয়োগ করো 40 থেকে। তাহলে শূন্য থেকে 40 যতটুকু, 40 থেকে 80ও ঠিক ততটুকু, মানে মোটামুটি এই জায়গা তুমি স্কেল দিয়ে একটু মেপে এগুলা লিখবা, নয়তো কিন্তু মিলবে না। তাহলে এই যে আমি জাস্ট হাত দিয়ে দেখাচ্ছি, বুঝতেই পারতেছো। এখন তুমি চিন্তা করো, এই বরাবর নিচি হচ্ছে এক্স অক্ষ বরাবর নিচি সময়, ওয়াই অক্ষ বরাবর নিচি হচ্ছে তোমার বেগ ভি, আর এই বরাবর নিচি সময় টি। তাহলে সময় যখন শূন্য, বেগও শূন্য, তাহলে এই পয়েন্ট, এটা একটা পয়েন্ট। আবার সময় যখন আড়াই, দেখো সময় যখন আড়াই, বেগ হইছে 20, তাহলে আড়াই আর এই যে 20, এই যে এইটুকু পর্যন্ত গেলে আড়াই, আর এই যে এইটুকু উপরে উঠলে এই যে 20, তাহলে এই পয়েন্টটা। আবার সময় যখন 5, দেখো শূন্য থেকে 5, তখন বেগ হচ্ছে 40, তাহলে শূন্য থেকে এইটুকু পর্যন্ত 5 আর বেগ যাবে 40, 40 মানে এই যে এইটুকু, এই যে এইটুকু হচ্ছে 40, তাহলে এই যে এইটুকু। বুঝছো? এটা তাহলে আমার আরেকটা পয়েন্ট। সেম ভাবে সময় যখন 10, তাহলে শূন্য থেকে একদম 10, বেগ হচ্ছে 80, তাহলে 10-এর জন্য 80, 80 মানে এই যে পুরাটা, এই যে এটা হচ্ছে 80, দেখো এই যে এইটুকু 80, এই যে এইটুকু 80, দেখছো? তাহলে এইটুকু 80 মানে এই যে এই পয়েন্টটা। ব্যাস, এখন এটা যোগ করে দিবা, দেখবে একটা সরল রেখা হবে, মূলবিন্দুগামী সরল রেখা। ঠিক আছে? যদি দেখো যে কোনো কারণে সরল রেখা হচ্ছে না, অনেক সময় তাহলে বুঝবা যে তোমার মাপের প্রবলেম আছে, তুমি ঠিক মতো মাপ নাও নাই, যে এই ডিস্টেন্সগুলো সমান করে নাও নাই, এই জন্য তোমার হয় নাই। আর যদি দেখো যে একদম কাজ দিয়ে যায়, অল্প মিলতেছে না, তাইলে তো চোরাই বুদ্ধি তো জানোই, ওই যে পেন্সিল দিয়ে মোটা করে দিবা, পেন্সিল দিয়ে মোটা করে দিবা। ধরো বিন্দুটা এইখানে আছে, ওই একটু মোটা করে দিবা, মোটা করে দিবা, যাতে বোঝা যায় যে হ্যাঁ ঠিক আছে, চোরাই বুদ্ধি। বুঝছো? শেষ। তাহলে এটা পারা যাবে না? সিম্পল। বলো এটা কি ধরনের লেখচিত্র তাহলে? দেখো, বেগ বনাম সময় লেখচিত্র তুমি আগের থেকেই জানো, এটা ঢাল, ঢাল হচ্ছে ত্বরণ নির্দেশ করে। আর যেহেতু এটা একটা সরল রেখা, সরল রেখার প্রত্যেকটা পয়েন্টে ঢাল সমান মানে ত্বরণ সমান, তাহলে এটা সমত্বরণ লেখচিত্র। তার মানে এটা দিন শেষে আসছে সমত্বরণের লেখচিত্র। ব্যাস, এগুলা সাথে একটু বলে দিবা, অঙ্কে এগুলা বের করবা, বের করে এটা লিখবা, লেখা গ্রাফটা আঁকবা, একা বলবা যে এখানে সময়ের সাথে
বেগ বৃদ্ধির হার সমান মানে ত্বরণ, কারণ আমরা জানি বেগ বনাম সময় লেখচিত্রের ঢাল ত্বরণ নির্দেশ করে, তো এটা একটা সরল রেখা হওয়ার কারণে প্রত্যেকটা পয়েন্টের ঢাল সমান মানে ত্বরণ সমান, তার মানে এটা আসলে এক ধরনের সমত্বরণের গ্রাফ। লিখলে একদম 4 গ্রাফটা আঁকবা, এগুলা বের করবে, এই সাথে 2-3 লাইন লিখবা যেটা সমত্বরণের গ্রাফ 4 আর কিছু লাগবে না। এবার আসো আরেকটা প্রশ্ন, দেখো এটা তোমরা এখন পারবা, এখানে একটা, এটা রাজশাহী বোর্ডের একটা কোশ্চেন 24 ব্যাচে। বলছে দেখো এখানে হচ্ছে বেগ নিছে আর এই বরাবর সময় নিছে, ঠিক আছে। বলছে চিত্রে ওডি এবং এবিসি যথাক্রমে হচ্ছে একটি গাড়ি এবং একটি মোটর সাইকেলের বেগ নির্দেশ করে। তাহলে ওডি হচ্ছে গাড়ির বেগ, এবি হচ্ছে মোটর সাইকেলের বেগ, এবিসি, ঠিক আছে, মোটর সাইকেলের বেগ নির্দেশ করে। পি বিন্দুতে হচ্ছে একটা লাইট পোস্ট আছে, এই যে পি বিন্দুতে একটা লাইট পোস্ট আছে। তাহলে বলছে গাড়িটি লাইট পোস্ট কত বেগে হচ্ছে অতিক্রম করে। তাহলে গাড়িটি হচ্ছে লাইট পোস্টটাকে কত বেগে অতিক্রম করে, এটা গ্রাফ থেকেই আসলে বোঝা যায়। এটা অ্যাকচুয়ালি তুমি গ্রাফ থেকেও আসলে হচ্ছে লিখতে পারবা, একদম সিম্পল। তাহলে একদম সিম্পল, চলো আমরা একটু দেখি। তো এটা গ্রাফ থেকেও যদি, প্রথম কথা হচ্ছে কি, দেখো প্রথম কথা হচ্ছে গাড়ির বেগ তো এটা, তো দেখো এখানে যদি একটা ঢাল নাও, ঠিক আছে, তাহলে বুঝতেই পারতেছো এটা ত্বরণ নির্দেশ করে। বেগ বনাম সময় লেখচিত্রের ঢাল ওই যে ট্যান থিটা মানে কি, লম্ব বাই ভূমি। লম্ব মানে বেগ, এই যে ওয়াই অক্ষ বরাবর বেগ, আর ভূমি মানে সময়। তাহলে বেগ বাই সময় মানে ত্বরণ বুঝায়। খুব সিম্পলি তুমি বুঝে ফেললা ফার্স্টে, প্রশ্নটা হাতে পেয়ে ফার্স্টে এটা চিন্তা করবা যে আরে এটা তো তাহলে ত্বরণ বুঝায়। তাহলে ঢাল যদি ত্বরণ বুঝায়, তাহলে এইটুকু একটা সরল রেখা, তার মানে সরল রেখার প্রত্যেকটা পয়েন্টের ঢাল সমান মানে ত্বরণ সমান, তার মানে এটা আসলে সমত্বরণের গ্রাফ। তাহলে সমত্বরণের গ্রাফ হইলে পি বিন্দু মানে কি, পি বিন্দু বরাবর তুমি চিন্তা করো, পি বিন্দু বরাবর আসলে এই যে এই পয়েন্টটা, তাহলে এই পয়েন্টটা কি 20 আর 30-এর মাঝখানে না? খালি চোখে তুমি দেখে চিন্তা করো না যে এই পয়েন্টটা আসলে কি 20 আর 30-এর মাঝখানে, তার মানে এটা আসলে 25 হবে। 20 আর 30-এর মাঝখানে মানে কি 25, তাই না? মধ্যবিন্দু 20 আর 30-এর মধ্যবিন্দু কত 25, তাহলে এটা 25 সেকেন্ড, তার মানে 25 সেকেন্ডে তুমি লাইট পোস্ট অতিক্রম করছে বলছে। তাহলে 25 সেকেন্ডে যেহেতু সে লাইট পোস্ট অতিক্রম করছে, তার মানে 25 সেকেন্ডে তার বেগটা বের করতে বলছে, যে গাড়িটি লাইট পোস্টটি কত বেগে অতিক্রম করবে। তাহলে 25 সেকেন্ডে যে সে লাইট পোস্টকে অতিক্রম করছে, তার মানে 25 সেকেন্ডে তার বেগ বের করতে পারলেই হয়ে যাবে, কারণ 25 সেকেন্ডে তার বেগ যত ছিল অত বেগেই সে লাইট পোস্টকে অতিক্রম করছে, সিম্পল হিসাব। আচ্ছা, তাহলে সময় পেয়ে গেল 25 সেকেন্ড। এবার আসো, এটা সমত্বরণের গ্রাফ না? তাহলে সমত্বরণের গ্রাফের ক্ষেত্রে, ত্বরণের গ্রাফের ক্ষেত্রে বলো বেগ বের করার সূত্র কি? ওই যে v = u + at। সমত্বরণের গ্রাফে বেগ বের করার সূত্র, সময় দেওয়া থাকলে t দেওয়া থাকলে v = u + at। এখানে u এর মান 0, কারণ এটা একদম 0 থেকে স্টার্ট করছে, তো বেগের মান 0 ছিল, আদি বেগ 0 প্লাস a লাগবে আমার, সময় হচ্ছে 25 সেকেন্ড। এখন এর মান বের করব কেমনে? ওই যে এখানে সময় দেওয়া আছে, তাহলে ওই যে ওই ক্লাসিক সূত্র a = v - u/t। কেন এটা ইউজ করলাম? কারণ এখানে আমি এখন টি এর মান জানি, ভি এর, ও সরি এখানে তো আমি ভি জানি না, সরি। তাহলে এখানে দেখছো ভি ইউজ করতে পারবো না, দেখছো? চাইলে অবশ্যই ইউজ করা যায়, চাইলে অন্য অন্য পয়েন্ট নিয়ে বের করা যায় চাইলে, বুঝছো? হ্যাঁ, অন্য পয়েন্টগুলো দিয়ে বের করা যায়। এখন তুমি বলতে পারো আচ্ছা সমস্যা নাই, দেখো আমি তো এই পয়েন্টে, দেখো এই পয়েন্টের সময় হচ্ছে 20 সেকেন্ড, দেখো এই পয়েন্টের সময় হচ্ছে 20 সেকেন্ড, আর দেখো এই পয়েন্টে তোমার বেগ দেওয়া আছে, দেখো এই পয়েন্টে সরাসরি তোমার বেগ দেওয়া আছে, এই যে এটা দেখো 20 সেকেন্ডে বেগ হচ্ছে এইটুকু, এইটুকু মানে দেখো এই যে 30, দেখো এই যে এইটুকু হচ্ছে 30, দেখছো এই যে এইটুকু মানে আসলে এই যে এইটুকু মানে 30। তাহলে দেখো এই পয়েন্টে আমি বেগ জানি 30, লেখো না 30, সমস্যা কি? 30 মাইনাস আদি বেগ তো 0। আর বলো এই পয়েন্টে যখন বেগটা 30 হয়েছে তখন কিন্তু সময় হচ্ছে 20, তাহলে এখানে সময় 20 বসায় তুমি ত্বরণ বের করো, এটা অ্যান্সার হবে 1.5। আচ্ছা, কেন এটা সেম হবে? কারণ যেহেতু এটা একটা সমত্বরণ, তাহলে এই পয়েন্টে ত্বরণ যা, এই পয়েন্টে ত্বরণ যা, এই পয়েন্টেও ত্বরণ তো তাই হবে। আমার কথা হয়তো তুমি বুঝতে পারতেছো যে ভাই আপনি কেন এই সেকেন্ডের ত্বরণ বের করলে কি এটাই কি এই সেকেন্ডের ত্বরণ? হ্যাঁ, কারণ তুমি গ্রাফটা অলরেডি পড়ে ফেলছো, তুমি তখন গ্রাফ বুঝো, বস হয়ে গেছো, তুমি জানো যে এটা একটা সমত্বরণের গ্রাফ। তাহলে সমত্বরণের গ্রাফের ক্ষেত্রে ভাই এই পয়েন্টে ত্বরণ যা হবে এই পয়েন্টে ত্বরণ তাই হবে। সো আমার এই পয়েন্টে দেখো সময় দেওয়া আছে, সব দেওয়া আছে, বেগ দেওয়া আছে, তাহলে আমি এই পয়েন্টে ত্বরণ বের করি, কারণ আমি জানি যে এই পয়েন্টের ত্বরণ যা এই পয়েন্টের ত্বরণও তাই, কারণ সমত্বরণের গ্রাফ। এই জন্য আমি এই পয়েন্টের ত্বরণ বের করে 1.5 পাইলে এখানেও 1.5 হবে ত্বরণ, এখানেও 1.5 হবে, এখানেও 1.5 হবে, তার মানে আমি ত্বরণ পেয়ে গেছি 1.5। তাহলে 1.5 × 25, এটা তো 0 তো আর লেখার দরকার নাই, তাহলে কত হবে 25 12.5 37.5, তাহলে এখানে বেগ হচ্ছে 37.5 মিটার/সেকেন্ড। ঠিক আছে, শেষ। তাহলে পারা যাবে? তাহলে এই জিনিসগুলো আমার মনে হয় তুমি খুব সহজেই হচ্ছে পারবা। এবার আসো লাস্টেরটা, 30 সেকেন্ডে গাড়ি ও মোটর সাইকেলের অতিক্রান্ত দূরত্ব সমান হবে কি?
বলো এটা কি আর কিছু করার দরকার আছে? এটা অনেকে সূত্র দিয়ে করবে, হ্যাঁ সূত্র দিয়ে তুমি করতে পারো। অতিক্রান্ত দূরত্ব এটা তো সবাই পারবা, সমবেগ হলে এস ইজিক্যাল টু ভিটি, সমতরণ হলে এস ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, এটা তুমি এমনিই পারবা। কিন্তু আমার কথা হচ্ছে গ্রাফ থেকে আরো স্মার্ট ওয়েতেও করা যায়। স্মার্ট ওয়েটা কি? এই যে মাত্র তোমাকে পড়াইছি যে বেগ বনাম সময় লেখচিত্রের যে লেখচিত্র, সেটাই তো আসলে অতিক্রান্ত দূরত্ব বোঝায়, সেটাই আসলে অতিক্রান্ত দূরত্ব বোঝায়। তাহলে বলছে যে 30 সেকেন্ডে, তাহলে এই যে 30 সেকেন্ডে, তাহলে গাড়ির অতিক্রান্ত দূরত্ব আগে বের করি, দেন আমরা সাইকেলের অতিক্রান্ত দূরত্ব বের করব। তাহলে 30 সেকেন্ডে দেখো এই গাড়িটা দেখো, গাড়ির বেগ বনাম সময় দেখো, এটা একটা সমকোণী ত্রিভুজ, দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এটার ক্ষেত্রফল বের করলেই তোমার 30 সেকেন্ডে হচ্ছে গাড়ির কি বের হয়ে যাবে, 30 সেকেন্ডে হচ্ছে গাড়ির তোমার অতিক্রান্ত দূরত্ব বের হয়ে যাবে। তাহলে সমকোণী ত্রিভুজ সূত্র কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে ভূমি হচ্ছে 30, 0 থেকে 30 মানে 30 ইন্টু উচ্চতা, উচ্চতা হচ্ছে এই পুরাটা হচ্ছে তোমার 45, দেখো এই যে 45 দেখছো 45, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে বুঝতেই পারতেছো 45 ইন্টু হচ্ছে তোমার 15, তো 45 ইন্টু 15 কত আসে? ঠিক আছে 45 ইন্টু 15, চাইলে এটা মুখে মুখে করা যায়, বাট তোমাদের অঙ্ক তো পরে দেখা যাবে কোনো কারণে দ্রুত করতে যায় ভুল হয়ে যদি যায় করে ফেলি, নিজে প্র্যাকটিস করলে এটা মুখে মুখে করে ফেলতাম। 45 ইন্টু 15 675, কারণ এখন আমার মনোযোগ তোমাদেরকে বুঝানোর দিকে, বুঝছো? এই দিকে মনোযোগ না, এই দিকে মনোযোগ থাকলে ঠিকই লিখতে পারতাম। ওকে, তাহলে 675 মিটার। তাহলে দেখো 30 সেকেন্ডে হচ্ছে গাড়ির অতিক্রান্ত দূরত্ব 675 বের করে ফেলছে স্মার্ট ওয়েতে। তোমার বন্ধু সূত্র দিয়ে আর একটু বড় হবে, তোমার জন্য ইজি হবে। তাহলে এটা হচ্ছে গাড়ির। আর এবার আসো 30 সেকেন্ডে বলছে মোটর সাইকেলের অতিক্রান্ত দূরত্ব, কারণ বলছে যে 30 সেকেন্ডে গাড়ি ও মোটর সাইকেলের অতিক্রান্ত দূরত্ব সমান হবে কি, এটাই গাণিতিকভাবে দেখাইতে বলছে। তাহলে আমি 30 সেকেন্ডে গাড়িরটা বের করে ফেলছি। এবার আসো মোটর সাইকেলেরটা তুমি চাইলে হচ্ছে দুই ভাবে বের করতে পারো। একটা হচ্ছে সূত্র দিয়ে, তো এমনি পারবা, বুঝতেই পারতেছো সূত্র দিয়ে। সূত্র ছাড়াও যদি করতে চাও, ওই যে ক্ষেত্রফল বের করতে হবে, সেই ক্ষেত্রে দেখো এটারে এই যে মোটর সাইকেলটাই যেভাবে গেছে এ বি সি, ওই যে বলে দিছে এ বি সি, এই যে এ বি সি, তাহলে এটাকে তুমি ভাগ করো, দুই ভাগে ভাগ করো, তাহলে তোমার এই ক্ষেত্রফলটাও লাগবে আর এই যে পুরা ক্ষেত্রফলটাও লাগবে মোটর সাইকেল, কারণ মোটর সাইকেলটা এই যে এইটুকু, তাইলে এইটুকু হচ্ছে ট্রাপিজিয়াম। তাহলে হাফ ইন্টু এই যে সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, তাহলে এখানে সমান্তরাল বাহু এটা আর এটা, আমি এখন দ্রুত করে ফেলি, সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, তাহলে 15 প্লাস আসবে হচ্ছে 30 ইন্টু এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এটা, একটু আগে দেখাইছি, এগুলো পারবা তুমি এখন। তাহলে কত হলো 45 ইন্টু 10, তাহলে 450-কে 2 দিয়ে ভাগ করলে 225, তাহলে এইটুকু হচ্ছে 225। আর এইটুকু ক্ষেত্রফল, এইটুকু হচ্ছে আয়তক্ষেত্র, বুঝতেই পারতেছো, এই যে এইটুকু একটা আয়তক্ষেত্র। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে দৈর্ঘ্য হচ্ছে এখানে 10 থেকে 30 মানে 20, 10 থেকে 30 মানে 20, আর প্রস্থ হচ্ছে এই যে এইটুকু, এই যে এইটুকু হচ্ছে প্রস্থ, এইটুকু বা এই যে এইটুকু মানে 30, 0 থেকে 30, তাহলে দেখো 600, তাহলে টোটাল ক্ষেত্রফল কত? এটা যোগ এটা মানে 600 যোগ 225 মানে 825। তাহলে দেখছো, তাহলে এটাই হচ্ছে মোটর সাইকেলের টোটাল অতিক্রান্ত দূরত্ব। তাহলে মোটর সাইকেলের টোটাল অতিক্রান্ত দূরত্ব 825 আর গাড়ির হচ্ছে 675 30 সেকেন্ডে, তার মানে সমান না। এই তো গাণিতিকভাবে প্রমাণিত, এটা হচ্ছে স্মার্ট ওয়ে। আর যদি কেউ ওই যে নর্মাল ওয়েতে করে, তাহলে ওই যে সেম, যে এইটুকু হচ্ছে তোমার কি বলে সমতরণ, তাহলে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, আর এইটুকু হচ্ছে তোমার সমবেগ, ওই যে গ্রাফ তো সুন্দর করে বুঝাইছে, দেখো এই যে ওয়াই এর মান এইটুকু পোর্শনে দেখো ওয়াই এর কোনো পরিবর্তন হচ্ছে না, ওয়াই মানেই বেগ, তার মানে এখানে বেগের পরিবর্তন হচ্ছে না, মানে এটা সমবেগ। তাহলে এইটুকু হচ্ছে এস ইজ ইকুয়াল টু ভিটি আর এইটুকু হচ্ছে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, দুইটারে যোগ করলেও এই একই 825 আসবে, বুঝছো? সেম ভাবে গাড়িরটাও তুমি বের করতে পারো, গাড়ির তো পুরাটাই হচ্ছে সমতরণ, দেখো এই যে পুরাটাই সমতরণ গাড়ির, তাহলে এস ইজ ইকুয়াল টু পুরাটাই হচ্ছে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার করলেই হয়ে যাবে। এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার করো, এর মান তো আমরা এখানেই বের করছি 1.5, ঠিক আছে, গ নম্বরে তো মনে হয় বের করলাম, এর মান হচ্ছে গাড়ির ক্ষেত্রে 1.5, তাহলে ইউটি প্লাস হাফ ইন্টু 1.5 ইন্টু টি স্কোয়ার মানে 30 স্কোয়ার করে দেখো চলে আসবে, বুঝছো? ঠিক আছে, তাহলে পারা যাবে। তাহলে বুঝছো, ডিএস ডাইনামিক স্কুলটা হচ্ছে ফলো করো। আর তোমরা এসএসসি 26 সামনে খুব শীঘ্রই এইচএসসি 28 হয়ে যাবা, যখন তোমরা এসএসসিটা দিয়ে ফেলবা, তারপরে তো তোমরা কলেজের জন্য প্রস্তুতি নিবা, কলেজের পড়ালেখা শুরু করবা। তোমাদের জন্য আমাদের ডিএস ডাইনামিক স্কুলের কলেজ গ্রুপও আছে, যাতে তোমরা আগে থেকেই এগিয়ে থাকতে পারো, ঠিক আছে? কারণ কলেজে পড়ে ভালো রেজাল্ট করে ভালো ভালো ভার্সিটিতে পড়তে হবে, ভালো ভালো জায়গায় পড়াশোনা করবা, গবেষণা করবা, ব্যবসা বাণিজ্য করবা, তাই না? তো এর জন্য তো একটা ব্যাপার আছে। সো এইচএসসি 28-এর আমরা অফিসিয়াল গ্রুপটা
কমেন্টে দিয়ে দিচ্ছি, তুমি সেখান থেকে জয়েন হয়ে যেতে পারো। সাথে আমাদের অবশ্যই ডিএস ডাইনামিক স্কুল পেজটা ফলো দিয়ে রাখবা, আর হচ্ছে অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবা, টিকটকে দেখলেও ফলো দিয়ে রাখবা, বা ইনস্টাতে দেখলেও ফলো দিয়ে রাখবা। ধন্যবাদ। আর বলো তাহলে কতটুকু তোমারই হলো, এখন সব পারবা না, তাহলে এখান থেকে কিন্তু সব কমন।